আসসালামু আলাইকুম। আজকে আপনাদের লেকচার 2 তে সবাইকে স্বাগতম। যথারীতি আমি আবার আশফাকুর রহমান। আমি আপনাদেরকে আজকে ক্লাস নেব। তো আমরা যেখানে ছিলাম আরকি, আমরা যদি বাংলাদেশ যখন আমরা লাস্ট ক্লাসে বাংলাদেশ পাঠটা পড়তেছিলাম, তখন আমরা মূলত ব্রিটিশ আমলে ছিলাম। আমাদের যে ইতিহাস, আমাদের যে বাংলার যারা শাসক করেছিল, তারপর মুঘলরা ছিল, এরপর ব্রিটিশরা আছে, তারপর পাকিস্তান আছে, এরপর আমরা সেই স্বাধীন বাংলাদেশ পাইছি। সো এই আমরা তখন ছিলাম ব্রিটিশ পিরিয়ডে। সো সেই ব্রিটিশ পিরিয়ডটা এখনো শেষ হয়নি। সো ব্রিটিশ পিরিয়ডে আমরা যখন ছিলাম, তারপরে আমরা কিছু আন্দোলন করছিলাম, অর্থাৎ ব্রিটিশ হটাও, অর্থাৎ আমাদের ব্রিটিশ এখান থেকে চলে যাও তোমরা, আমরা এখানকার আমরা নিজেরাই স্বাধীন করব। এই ক্ষেত্রে সবার প্রথম যে আন্দোলন ছিল সেটা হচ্ছে মূলত ফকির সন্ন্যাসী আন্দোলন। এই ফকির সন্ন্যাসী হচ্ছে মূলত তারাই যারা হচ্ছে মূলত আমাদের সেই সময়কার হচ্ছে, তারা হচ্ছে মূলত আহ মানে ফকির ছিল, অর্থাৎ যারা মুসলিম তারা ওখানে ফকির ছিল, এবং কিছু সন্ন্যাসী ছিল, তারা কি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করলো। এবং এইটি ছিল ব্রিটিশদের ভিতর বিরুদ্ধে প্রথম স্বাধিকার আন্দোলন। এইটি ছিল প্রথম স্বাধিকার আন্দোলন, অর্থাৎ এই প্রথম কেউ না কেউ ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়াইলো, এই ফকির সন্ন্যাসী আন্দোলন। এবং এর পরবর্তীতে আমরা দেখছি যে বক্সার যুদ্ধ হয়, যখন 1757 সালে, যখন আমাদের হচ্ছে আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে যখন তার তাকে যুদ্ধে পরাজিত করার মাধ্যমে যখন ব্রিটিশরা এই বাংলা শাসন নিল, এরপরে 1764 সালে মীর কাসিম কিন্তু এই যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারাই কিন্তু ওকে নিযুক্ত করছিল। তারাই ওকে বলতেছিল যে তারাই তাকে বলতেছিল যে তুমি এখানে ক্ষমতায় বসো। কিন্তু পরবর্তীতে মীর কাসিম কি করলো? এই মীর কাসিম পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করলো, যদিও যথারীতি সে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, সে হেরে যায়। তো প্রশ্ন চলে আসে যে বক্সার যুদ্ধ কবে হয়? বক্সার যুদ্ধ হয় 1764 সালে। এরপরে আমরা আরেকটা যেটা বিদ্রোহ দেখতে পাই, সেটা হচ্ছে মূলত চাকমা বিদ্রোহ। এই যে চাকমা, মূলত আমাদের যদি পার্বত্য চট্টগ্রাম বা হিট্রাক্সে যারা আছে, চাকমারা চাকমারা এই ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বা বিদ্রোহ ঘোষণা করে। কেন? এটা হচ্ছে মূলত চাকমা যে রাজা, সে রাজাকে বাধ্য করে যে তোমরা হচ্ছে খাজনা দাও। এই জন্যই মূলত এই চাকমা বিদ্রোহটা হয়, যেটা হয় 1777 সালে। প্রশ্ন আসে কত সালে চাকমা বিদ্রোহ হয়। এরপর আসলাম তিতুমির ও বাঁশের কেল্লা। আমরা ছোটবেলায় পড়ছি তিতুমিরের আসল নাম হচ্ছে মীর নিসার আলী। সে কি করছিল? বাঁশের কেল্লা নির্মাণ করছিল। প্রশ্ন চলে আসে যে তিতুমির ব্রিটিশদের বিরুদ্ধে যে এই বাঁশের কেল্লা নির্মাণ করছে, সেটা কত সালে? সেটা হচ্ছে 1831 সালে। আমি যতদূর যাচ্ছি সব কিন্তু এগুলো সব সিরিয়াল অনুযায়ী, অর্থাৎ সবার প্রথমে ছিল ফকির সন্ন্যাসী, এরপরে বক্সারের যুদ্ধ, চাকমা বিদ্রোহ, এরপর তিতুমির তার বাঁশের কেল্লা নির্মাণ করে নারিকেল বাড়িয়ায়, কত? 1831 সালে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফরাইজি আন্দোলন। ফরাইজি আন্দোলন হচ্ছে, এই শব্দটা আসলে মতো ফরজ শব্দ থেকে অর্থ। হাজী শরীয়তুল্লাহ, এই ফরাইজি আন্দোলন জনক, তিনি বলছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা হচ্ছে মুসলিমদের জন্য ফরজ। কারণ কি? তারা হচ্ছে মূলত মুসলিম শাসক না, এদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। এর মতো প্রাথমিক প্রেক্ষাপট বা মেইনলি তার প্রেক্ষাপট ছিল যে ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের আন্দোলন করা বা বিদ্রোহ করা, এটা হচ্ছে ফরজ কাজ। এই যে ফরজ থেকে মূলত আসছে ফরাইজি। তো এই হাজী শরীয়তুল্লাহ এই ফরাইজি আন্দোলনের জনক। এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে হাজী শরীয়তুল্লাহর নামে কোন জেলার নামকরণ হয়। আমরা যে একটু দেখি দক্ষিণবঙ্গ, এই যে শরীয়তপুর, সেই শরীয়তপুর জেলার নাম হয় হাজী শরীয়তুল্লাহ নাম অনুসারে। এখন আর একটা জায়গায় কনফিউশন লাগে। দেখেন, এই ফরাজি আন্দোলনের মূল কেন্দ্রস্থল ছিল ফরিদপুর। দেখেন, একটা হচ্ছে শরীয়তপুর আর একটা ফরিদপুর। তো এই কনফিউশনটা করি না। অর্থাৎ এই যে ফরাজি আন্দোলন ছিল, ফরাজি আন্দোলনের জনক ছিল হাজী শরীয়তুল্লাহ। সেই হাজী শরীয়তুল্লাহর নাম অনুসারে একটা জেলার নাম হয় শরীয়তপুর। কিন্তু এই যে ফরাজি আন্দোলন, এই ফরাজি আন্দোলনের মেইন কেন্দ্রস্থল ছিল, অর্থাৎ এখানে মূলত সবচেয়ে বেশি আহ আন্দোলনটা হয়েছিল, সেটা হচ্ছে ফরিদপুরে। ঠিক আছে? তো এই কনফিউশনটা করে না। আরো কিছু আন্দোলন হয়েছিল, তার মধ্যে 1857 সালে সিপাহী বিদ্রোহ। এটা আমরা অলরেডি পড়ছি যে সিপাহী বিদ্রোহ হয়েছে ঠিক স্বাধীনতার 100 বছর পর। সরি, আমাদের হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতা ছাড়লো 1757 সালে, সেই 1757 সালের ঠিক 100 বছর পর 1857 সালে
সশস্ত্র ভাবে, দেখেন এগুলা কিন্তু আগে যত ছিল ওইভাবে সশস্ত্র ছিল না, কিন্তু এই যে এগুলা আসলো 1857 সালে সিপাহী বিদ্রোহ, সেটা কিন্তু সশস্ত্র হয়েছিল, এটা মনে রাখবেন। হ্যাঁ, তো আরেকটা জায়গায় কনফিউশন লাগে যে সিপাহী বিদ্রোহ কবে হয় আর হচ্ছে আমাদের পলাশির যুদ্ধ কবে হয়। একটা 1757, একটা 1857। সো এটাতে একটু আপনারা একটু মনোযোগ দিবেন যে একটা 1857 অর্থাৎ পরে, সিপাহী বিদ্রোহটা হচ্ছে পরে, 100 বছর পরে, কিন্তু পলাশির যুদ্ধ হচ্ছে আগে। তো সিপাহীরা কি করে, তারা সিপাহীরা বিদ্রোহ করে এখানে ব্রিটিশ সরকারে বা ব্রিটিশ যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল সেখানে তারা হচ্ছে মুসলিম বলেন, এখানকার যারা মুসলিম আর হিন্দু দুই ধর্মাবলম্বী সৈন্যদেরকে নিযুক্ত করছিল। কিন্তু এই নিযুক্ত করার সময় কি হয়েছিল, তারা একটা দাঙ্গা তৈরি করার জন্য বা এই সৈন্যদেরকে মনে একটা মানে তারা হচ্ছে মূলত তাদের বিরুদ্ধে একটা মানে একটা অবস্থা মানে অনাস্থাশীল একটা অবস্থা তৈরি করার জন্য তারা কি করে, একটা রাইফেল ছিল, যে রাইফেলের নাম ছিল এনফিল্ড, এগুলো লাগবে না বাট আমি ইতিহাসটা বলতেছি। সেই এনফিল্ডে কি করে, এনফিল্ডে ব্রিটিশরা প্রচার করে যে এই এনফিল্ডের যে বারুদটা আছে, সে বারুদটা হচ্ছে মূলত বা কার্তুজ যেটা বলে আর কি, সে কার্তুজটা মূলত শুকুরের চর্বি দিয়ে আর হচ্ছে গরুর চর্বি দিয়ে মূলত করা হয়েছিল। এখন দেখেন গরু কিন্তু হচ্ছে হিন্দুদের একটা পবিত্র একটা জিনিস, আর হচ্ছে শুকুর হচ্ছে মুসলিমদের একটা সবচেয়ে খারাপ জিনিস। তো কেউ আগে হচ্ছে মূলত কার্তুজটা মুখে দিয়ে সেটা খুললে তারপর গুলি করতে হইতো আর কি, ওই রাইফেল বা গুলিতে। তো ওটা মুখে নেওয়া তো কেউ মুসলিমরা নেবে না, হিন্দুরা নেবে। তো এখান থেকে একটা বিদ্রোহ শুরু হলো। সেই বিদ্রোহটা প্রথম শুরু হয় ব্যারাকপুরে, মনে রাখবেন ব্যারাকপুরে, 1817 সালে ব্যারাকপুরে। এবং এর পরবর্তীতে কি হয়, সেই সময় ইস্ট ইন্ডিয়া মানে সেই সময় কিন্তু 1600 সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, আমরা যদি একটু রিপিট করি যে 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হলো, 1608 সালে এই ভারতবর্ষের প্রথম তারা কি করলো, তারা একটা সুরাটে বাণিজ্য ঘাঁটি স্থাপন করলো। এর পরবর্তীতে এই যে আস্তে আস্তে 1757 সালে তারা ক্ষমতা নিল, বাংলার ক্ষমতা নিল। কিন্তু 1857 সাল পর্যন্ত, এই যে 1757 থেকে 1857, এই 100 বছর শাসন করতে হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন সিপাহী বিদ্রোহ হলো তখন ব্রিটেনের রানী কি করলো, ব্রিটেনের রানী ভিক্টোরিয়া, সে সময় রানী ছিল ভিক্টোরিয়া, তারা বললো না তোমাদেরকে আমি তোমাদের কাছে আর ক্ষমতা দিব না, এখন পুরাটা এখন আমি নিবো। তোমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই যে কোম্পানি, মূলত প্রশ্ন আসে যে কোম্পানি শাসন কত বছর চলে, কোম্পানি শাসন চলে 1757 থেকে 1857, 100 বছর। তখন ব্রিটেনের যে রানী ছিল, ব্রিটিশ যে রানী ছিল ভিক্টোরিয়া, সে বলেছে তোমরা শাসন করতে পারবে না, এখন আমরা শাসন করবো। এরপর এর প্রেক্ষিতে কি হয়, এর প্রেক্ষিতে এই যে 1848 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটে। মানে কি হলো, এই সময়ে ব্রিটেনের রানী ভিক্টোরিয়া বললো যে আমি এবার ক্ষমতা নিয়ে নিলাম, তোমরা খালি বাণিজ্য করবা, বাট মেইন ক্ষমতা থাকবে আমার কাছে। এবং এই সিপাহী বিদ্রোহের একটা স্মৃতি বিজড়িত স্থান আছে, সেই স্মৃতি বিজড়িত স্থান হচ্ছে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্ক। আপনারা যেহেতু জানেন ঢাকার সদরঘাটে ঠিক একেবারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটা পার্ক আছে, ছোট, বাট আগে সে সময় সেটা অনেক বড় ছিল। সেই পার্কটাই ছিল হচ্ছে মূলত এই সিপাহী বিদ্রোহের একটা স্মৃতি বিজড়িত স্থান। কেন? কারণ ওই এই সময় এখানকার যারা সৈন্য ছিল তাদেরকে ধরে আনতো, ধরে আনে ওই বাহাদুর শাহ পার্কের বড় বড় আম গাছে তাদেরকে ঝুলায় রাখতো ফাঁসিতে, অর্থাৎ ফাঁসি দিত তাদের, এবং ওখানে ঝুলায় রাখতো। তো এই কারণে এটা একটা স্মৃতি বিজড়িত স্থান, কারণ ওখানে মূলত যারা সিপাহী বিদ্রোহে যারা বিদ্রোহ করছে যে সিপাহীরা, তাদেরকে আনে এখানে ফাঁসি দেওয়া হতো। এই বাহাদুর শাহ পার্ক, যেটার আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক, এখন একটু বলে রাখি এই বাহাদুর শাহ কে জানেন, আমি তো বলছি, এই বাহাদুর শাহ হচ্ছে মুঘল বংশের শেষ সম্রাট, তার সম্মান অনুসারে এর নাম রাখা হয়েছে বাহাদুর শাহ পার্ক। এই বাহাদুর শাহ পার্কের আগের নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। আবার ভিক্টোরিয়া পার্কের আগের নাম ছিল হচ্ছে আন্টা ঘরের ময়দান। দেখেন ওর পাশে কিন্তু কি সদরঘাট, তো সদরঘাট থাকার কারণে কি হয়, এখানে একটা ঘন্টা বাজাতে হয় যে এই লঞ্চ, সেই সময়তে এত ভালো যোগাযোগ ব্যবস্থা ছিল না, দূর থেকে মানে কখন লঞ্চ ছাড়তেছে এগুলোর জন্য একটা কি ঘন্টা দেওয়া হইতো। তো এই কারণে ওটার নাম ছিল আগে আন্টা ঘরের ময়দান। তাহলে কি সবার আগে নাম ছিল আন্টা ঘরের ময়দান, দেন ছিল ভিক্টোরিয়া পার্ক, এরপর হয়েছে কি বাহাদুর শাহ পার্ক, অর্থাৎ বর্তমান নাম হচ্ছে বাহাদুর শাহ পার্ক। এরপর একটা নীল বিদ্রোহ, অর্থাৎ ব্রিটিশরা যখন ছিল তখন তারা কি করতো, আমাদেরকে এখানে বাধ্য হয়ে নীল চাষ করতো। আমরা যে কাপড়ে নীল দিই না, সেই নীলই হচ্ছে মূলত এই নীল। সেই নীল বাধ্য হয়ে চাষ করতো, কারণ কি, কারণ সে সময় নীল চাষ করাইলে তারা সেই নীল নিয়ে তারা বিভিন্ন জায়গায় তারা হচ্ছে বাণিজ্য করতো এবং অধিক মুনাফা পাইতো।
কিন্তু বাঙালি অর্থাৎ এখানকার যারা অর্থাৎ এই ভারতবর্ষের যারা মানুষ ছিল তারা চাষ করতো না, কারণ কি একবার যে জমিতে নীল চাষ করা হয় ওই জমিতে অন্য আর ফসল হয় না, তখন সবসময় নীলেই চাষ করতে হয়। বাট নীল চাষ করে তার খাওয়া পড়া হয় না। এক তো এদেরকে কম টাকা দিত, মানে যত টাকা কম টাকা দিত তার চেয়ে বেশি তারা বিক্রি করতো তত বেশি টাকায় এই ব্রিটিশরা। তো যাই হোক, এরপরে একটা স্বদেশী আন্দোলন নামে, এই স্বদেশী আন্দোলন হচ্ছে মূলত বঙ্গভঙ্গের প্রেক্ষিতে প্রতিবাদী আন্দোলনের সূচনা। অর্থাৎ বঙ্গভঙ্গের প্রেক্ষিতে কোন আন্দোলন হয় প্রশ্ন আসে, সেটা স্বদেশী আন্দোলন। আমরা বঙ্গভঙ্গ পড়বো, বঙ্গভঙ্গ কি এটা পড়বো, বাট এটা একটু জেনে রাখেন যে বঙ্গভঙ্গ হচ্ছে মানে বঙ্গভঙ্গের ফলে একটা আন্দোলনের সূচনা হয়, সেই আন্দোলনটা হচ্ছে স্বদেশী আন্দোলন। এরপরে আমরা আরো কিছু আন্দোলন দেখি, যে অহিংস আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড় আন্দোলন, এগুলো প্রত্যেকটা আন্দোলনের নেতা ছিল মহাত্মা গান্ধী। সবই কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে সে আন্দোলন। এরপর একটা কি তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলনের নেত্রী ছিল ইলা মিত্র। প্রশ্ন আসে যে তেভাগা আন্দোলনের নেত্রী কে, সেটা ইলা মিত্র। তো এই ছিল মোটামুটি ব্রিটিশদের সময় বিভিন্ন ধরনের আন্দোলন, মেইন মেইন যেগুলো আন্দোলন বা বিদ্রোহ হয়েছে বা হচ্ছে মূলত তাদের বিরুদ্ধে যেই ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। তো এগুলো একটু ভালো করে পড়তে হবে। এখন আসেন, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে বঙ্গভঙ্গ। আমরা কিন্তু বঙ্গভঙ্গ পড়ছি একটু, সেটা কি, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ কে করেন, বঙ্গভঙ্গ রদ কে করেন, এবং এই জিনিসগুলো পড়ছি। এখন আসি, এই যে সেই সময়কে ভারতবর্ষ যখন ব্রিটিশরা শাসন করতেছিল, সেই সময় এই বাংলা প্রদেশটা ছিল সবচেয়ে বড় প্রদেশ। বাংলা প্রদেশটা ছিল সবচেয়ে বড় প্রদেশ। এই যে আমি যদি বলি বর্তমান বাংলাদেশ, তারপর ইন্ডিয়ার যে পশ্চিমবঙ্গ, তারপর আসাম, এটা পুরোটাই মিলে সবচেয়ে বড় প্রদেশ ছিল এই বাংলা প্রদেশ। এখন ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা আচ্ছা হ্যাঁ ব্রিটিশরা সে সময় কি করলো, ব্রিটিশরা বললো যে এই যে বড় প্রদেশ এটাকে শাসন করা অসুবিধা হচ্ছে তাদের। শাসন করার অসুবিধার কারণে তারা কি হলো, বাংলাকে ভাগ করতে হবে। যদিও বলে রাখি, যদিও তাদের মেইন কারণ ছিল শাসন করতে পারতেছে না বলে এমন না, আসলে মেইন কারণ ছিল হচ্ছে যে এই যে বড় একটা প্রদেশ, এই বড় প্রদেশে কিন্তু সে সময় অনেক আন্দোলন হচ্ছিল ব্রিটিশদের বিরুদ্ধে, সবাই ক্ষেপে উঠতেছিল। এই ক্ষেপে উঠা রোধ করার জন্যই কি করলো, ক্ষেপে ওঠা রোধ করার জন্যই সেই সময় ব্রিটিশ সরকার তারা কি করলো, তারা বললো যে এখন থেকে আমরা বাংলাকে ভাগ করব, তাহলে কি হবে, তাহলে দেখেন অল্প জায়গা, মানে বাংলাকে যখন এই পুরো বাংলাকে যখন অর্ধেক ভাগ করলো, তখন একজন শাসক নিয়োগ করলো তোমরা শুধু এটা রাখো, আরেকজন শাসক নিয়োগ করলো যে তোমরা শুধু এটা রাখো। এই কারণের মধ্যে তারা বাংলা ভাগ করছে। এখন থেকে প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ কবে হয়, বঙ্গভঙ্গ হয় 1905 সালে। কে করেন, লর্ড কার্জন। আমরা এটা পড়ছি অলরেডি যে বিভিন্ন যারা লর্ড যারা ছিল তাদের কি ভূমিকা ছিল, তারা কি করছে সেটা আমি কিন্তু পড়ছি। তো এই লর্ড কার্জন কি করছে, তারা 1905 সালে এই বঙ্গভঙ্গ হয় করে আর কি। এর ফলে কার স্বার্থ সংরক্ষিত হয়, কারণ কি যখন বঙ্গভঙ্গ হয় তখন এইখানকার যারা মুসলিম ছিল, অর্থাৎ বঙ্গভঙ্গের ফলে দুইটা প্রদেশ হয়, একটার নাম হয় পূর্ববঙ্গ ও আসাম, দেখেন এখানে লেখা আছে, আরেকটার নাম হয় পশ্চিমবঙ্গ। এখন দেখেন আগে মানে সেই সময়ে যত অর্থনৈতিক কর্মকাণ্ড বলেন, যত আদালত বলেন, সব ছিল হচ্ছে এই কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে। এখন এর ফলে কি, এর ফলে সে সময় একটা হিন্দুদের একটা প্রাধান্য ছিল, হিন্দুরা এই বাংলা একটা প্রাধান্য ভূমিকা রাখতো যে না আমাদের দিকে সবকিছু। তো এখানকার যারা মুসলিম এই বাংলাদেশের অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের যারা মুসলিম, অর্থাৎ তখনকার হচ্ছে পূর্ববঙ্গ আসামের যারা মুসলিম, তাদেরকে ওই কলকাতায় অর্থাৎ পশ্চিমবঙ্গে যেতে হতো। এর ফলে কি তাদের একটা অর্থনৈতিকভাবে তারা একটু উৎফুল্ল ছিল। কিন্তু যখন 1905 সালে এই মানে আরেকটা যখন প্রদেশ হলো, দুইটা প্রদেশ হয়ে গেল, তখন মুসলিমরা কি হলো, মুসলিমদের এখানেও ঠিক মানে এই ঢাকায় আর কি, সে সময় রাজধানী হইলো ঢাকা, পূর্ববঙ্গ আসামের রাজধানী হলো ঢাকা। সে সময় এখানে ঢাকায় বিভিন্ন ধরনের আদালত হইলো, বিভিন্ন প্রতিষ্ঠান হলো। এর ফলে কি এখানকার যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখানকার, তাহলে তাদের জন্য লাভ হলো। কিন্তু এই যে বললাম পরবর্তীতে কি করে, মূলত হিন্দুরাই এই স্বদেশী আন্দোলন করে। তারা বলে যে ভারত হচ্ছে মাতা, একে ভাগ করা যাবে না, একে ভাগ করা যাবে না। ভাগ করলে কি মূলত, যদিও বলছে তারা হচ্ছে ভারত মাতা ভাগ করা যাবে না, তবুও তাদের মেইন বিষয় ছিল যে এই যে ভাগ করার ফলে কি হলো, আমরা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়লাম। এটাই ছিল তাদের মেইন কারণ। পরবর্তীতে স্বদেশী আন্দোলন হলো এবং বাধ্য হয়ে ব্রিটিশরা 1911 সালে কি করলো, বঙ্গভঙ্গ রদ করলো, অর্থাৎ বঙ্গভঙ্গটা বাতিল করলো। আবার দুই বাংলা অর্থাৎ পূর্ববঙ্গ আসাম এবং পশ্চিমবঙ্গ দুইটা যে প্রদেশ হয়ে গেছিল, সেটা আবার এক প্রদেশ হলো, সেটার নাম হলো বাংলা প্রদেশ। ঠিক আছে,
এবং এই বঙ্গভঙ্গটা 1911 সালে কি করছেন? লর্ড হার্ডিঞ্জ। এখন যেহেতু বঙ্গভঙ্গটা রদ হয়ে গেছে, এর ফলে আবার কার স্বার্থ সংগঠিত হলো? সেটা হচ্ছে হিন্দুদের। ঠিক আছে? তখন প্রশ্ন আসে যে বঙ্গভঙ্গ কবে হয়, কে করেন? বঙ্গভঙ্গ রদ কবে হয়, কে করেন? এবং বঙ্গভঙ্গের ফলে যে নতুন প্রদেশ সৃষ্টি হয় পূর্ববঙ্গ, আসাম, তার রাজধানী কি হয়? তার রাজধানী হয় হচ্ছে ঢাকা। ঠিক আছে? এটাই ছিল বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গের পরে আমরা যে টপিকটা পড়বো সেটা হলো দ্বিজাতি তত্ত্ব। এইভাবে বিভিন্ন 1905 সালে বঙ্গ হওয়ার পর বিভিন্ন ধরনের আন্দোলন হইলো, তার ব্রিটিশদের বিরুদ্ধে হলো। এই পরবর্তীতে আস্তে আস্তে কি হলো যে একেবারে 40 সালের দিকে আর কি, 1939-40 সালের দিকে কি হলো যে না, এবার হিন্দু মুসলিম আর একসাথে থাকতে পারতেছে না, তখন কি করতে হবে? আমাদেরকে দুইটা দেশ বানাতে হবে। একটা কি হবে? একটা ভারত আর পাকিস্তান। এখন এই যে দুইটা দেশ হবে, অর্থাৎ দুইটা জাতি, একটা মুসলিম জাতি নিয়ে একটা দেশ হবে, একটা হিন্দু জাতি নিয়ে দেশ হবে। এইটাই হচ্ছে মূলত দ্বিজাতি তত্ত্ব, অর্থাৎ দুইটা জাতির জন্য দুইটা আলাদা দেশ করতে হবে, স্বাধীন দেশ করতে হবে। এই দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেন মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি কিনা ছিলেন পাকিস্তানের জনক। মনে রাখবেন, প্রশ্ন আসে যে দ্বিজাতি তত্ত্বের ঘোষক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এবং এই দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হয় কবে? 1939 সালে। তো কি এই পরবর্তীটা সবাইকে বলা হয় যে মূলত ঘোষণা করতে হবে যে দুইটা জাতি থাকতে হবে। এই দুইটা জাতি কি করবে? এই দুইটা জাতি থাকবে এবং দুইটা আলাদা জাতির জন্য আলাদা সবাই হবে। তো এই জন্য তো এই দ্বিজাতিত্ব ঘোষণা করে মোহাম্মদ আলী জিন্নাহ, যেটা 1939 সালে। সালটা মনে রাখবেন, সালটা আসে। অপরদিকে এই দ্বিজাতিত্বকে আরো ভালোভাবে সেটা প্রস্তাব আকারে ঘোষণা করা হয় লাহোর প্রস্তাবে। দেখেন, ওইটাই কিন্তু লাহোর প্রস্তাব মূলত ওইটাই যে তার জন্য প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা হতে হবে। বাট লাহোর প্রস্তাবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। লাহোর প্রস্তাবে কিন্তু আমাদের স্বাধীনতা লুকায় আছে। কারণ কি? লাহোর প্রস্তাবে খুব ভালোভাবে বলা হয়েছিল যে যেই অংশে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের জন্য আলাদা রাষ্ট্র হবে। দেখেন, এই অংশে কিন্তু আমাদের বর্তমান যে অংশ বাংলাদেশ, এখানে কিন্তু মুসলিমরাই ছিল। তো এই অংশটা মুসলিমদের আলাদা দেশ হবে। ঠিক তেমন ভাবে পাকিস্তানেও, ওই যে বর্তমান পাকিস্তান, সেখানে একটা আলাদা, তাহলে ওখানে একটা আলাদা দেশ হবে। আর ভারতে যেহেতু সেখানে হিন্দুরা, সেখানে একটা হিন্দু রাষ্ট্র হবে। তো এখানে কিন্তু তিনটা রাষ্ট্র বলতে গেলে। লাহোর প্রস্তাব কিন্তু বলতে এটাই ছিল যে এই দ্বিজাতি তত্ত্বকে সে আরো ভালোভাবে বিস্তৃত করছে, আরো ভালোভাবে প্রস্তাব আকারে পেশ করছে। সেটা কি? লাহোর প্রস্তাব। যে লাহোর প্রস্তাব মানে কি? লাহোর, অর্থাৎ এই যে লাহোরে যে একটা প্রস্তাব ছিল, সেটা সেই নাম অনুসারে এই প্রস্তাবটা লাহোরে হয়েছিল। এবং এই প্রস্তাবের ঘোষণা দিছিলেন হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। মনে রাখবেন, শেরে বাংলা একে ফজলুল হক। এবং এটা ঘোষণা করা হয় 1940 সালের 23শে মার্চ। এটা কিন্তু তারিখ সহ ইম্পর্টেন্ট, এটা মনে রাখবেন, এটা কিন্তু তারিখ সহ ইম্পর্টেন্ট। দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করা হয় 1939 সালে এবং লাহোর প্রস্তাব ঘোষণা করা হয় 1940 সালের 23শে মার্চ। মনে রাখবেন, 23শে মার্চ। এবং এই অধিবেশনেই যখন এই লাহোর প্রস্তাব ঘোষণা করেন, তখনই একে ফজলুল হককে শের-ই বাংলা হিসেবে উপাধি দেওয়া হয়। অর্থাৎ তাকে বলা হয় তুমি এখন থেকে শেরে বাংলা একে ফজলুল হক। তাহলে এটা মনে রাখবেন। উল্টা উল্টা লাগে, অর্থাৎ কনফিউশন লাগে হচ্ছে মূলত দ্বিজাতিত্ব ঘোষণা করা হয় 1939 সালে আর লাহোর প্রস্তাব ঘোষণা করা হয় 1940 সালে। তো এই কনফিউশনটা যাতে আর না থাকে, একটা দ্বিজাতিত্ব আগে এবং সেটাকে আরো ভালোভাবে প্রস্তাব আকারে পেশ করা হয় 1940 সালে 23শে মার্চ একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক। ঠিক আছে? তো এটা ছিল, আস্তে আস্তে গেল। এর পরবর্তীতে আমরা একটু ব্রিটিশ শাসনের একটু টাইমলাইন দেখবো, যে কবে কি হয় আর কি। মোটামুটি ওর পরে আর কি স্বাধীন হয়, আস্তে আস্তে স্বাধীন হয়ে যায়। তো আমরা এই প্রথম থেকে একটু আবার দেখি যে আসলে কি হয়। দেখেন, 1600 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়, এটা আমরা পড়ছি। তারপর 1608 সালে কি হয়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতীয় উপমহাদেশে আসে। আশফাক ভাই, আপনার রেকর্ডিংটা একটু অন করে দেন, ওই যে নিচে দেখেন জুমের অপশনে আছে রেকর্ডিংটা। জি ভাই, আমি রেকর্ডিং করতেছি, আমি একটা অ্যাপস দিয়ে করতেছি, তো সমস্যা নেই ভাই। হচ্ছে তো না? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। ওকে ওকে। আচ্ছা, তো এই 1608 সালে কি হয়? 1608 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষে আসে। দেখেন, ও কিন্তু 1600 সালে, এগুলো বলছি কিন্তু এগুলো কিন্তু সব পড়া হয়ে গেছে। এবং এই 1608 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসে, তখন সে কি করে? সুরাটে
সুরাট একটা জায়গা, গুজরাট, আপনি হয়তো গুজরাটের নাম শুনে থাকবেন, ইন্ডিয়ার একটা রাজ্য, সেখানকার একটা শহরের নাম সুরাট। সেই সুরাটে কুঠি স্থাপন করে, একটা বাণিজ্য কুঠি। এবং পরবর্তীতে 1700 সালে কি করে, ফোর্ট উইলিয়াম দুর্গ, অর্থাৎ এটা একটা তাদের অস্ত্র রাখার জন্য, তারা এখানে অস্ত্র রাখতে হবে, তারা এখানে কি করবে, ব্রিটিশ, ওরা কিন্তু মেইন টার্গেট ছিল বাণিজ্য, হলো তারা কিন্তু আস্তে আস্তে যেহেতু করায়ত্ত করতেছে, পরবর্তী ভালো যে আমাদেরকে একটা অস্ত্র খেলা করতে হবে, সেখানে আমরা অস্ত্র রাখবো যাতে কেউ আমাদের বিদ্রোহ করলে আমরা দমন করতে পারি। সেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম দুর্গ। ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠা করা হয়? 1700 সালে। এরপর দেখেন 1757 সালে তো আমরা পলাশির যুদ্ধ হলো। পলাশির যুদ্ধ হওয়ার পর এই যে খুব ভালোভাবে 1765 সালে, 1757 সালে কিন্তু মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিয়ে নিল, কিন্তু তাকে কি ওই মীর জাফর নামক এদেরকে রাখলো। কিন্তু 1765 সালে কি হলো, লর্ড ক্লাইভ কি দ্বৈত শাসন কায়েম করলো। অর্থাৎ ওই যে দ্বৈত শাসন কি, সেটা হলো যে রাজস্ব নিব আমরা, কিন্তু বাকি যে বিচার ব্যবস্থা সেটা করবে এই রাজারা। এর পরবর্তী 1765 যখন এইভাবে তারা করলো, রাজস্ব জোর করে আদায় করলো, 1770 সালে, যেটা কিনা আপনার বাংলা হচ্ছে 1176 সালে, ইংরেজি 1770 সালে 76-এর মন্বন্তর হয়। এবং এরপর কি আমরা এরপর দেখি 1829 সালে কি হয়, সতীদাহ প্রথা হয়, যেটা বিলোপ করে লর্ড বেন্টিক, এটা আমরা পড়ছি। এরপর এরপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, 1853 সালে কি হয়, 1853 সালে উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয়, অর্থাৎ রেল লাইনের সূচনা হয়। মনে রাখবেন, এখানে একটু এক্সট্রা তথ্য দিয়ে রাখি। হ্যাঁ, সেটা একটা এক্সট্রা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে মূলত এই 1853 সালে উপমহাদেশে রেলগাড়ি চালু হয়, অর্থাৎ ট্রেনের ব্যবস্থা চালু হয়। কিন্তু বাংলাদেশে, অর্থাৎ এই বাংলাদেশে চালু হয় 1862 সালে। এটা মনে রাখবেন যে 1853 সালে শুরু হয় উপমহাদেশে, অর্থাৎ ইন্ডিয়াতে, উপমহাদেশ পুরাটাই আর কি ইন্ডিয়াতে, বাট ঠিক বাংলাদেশে শুরু হয় বা বাংলাদেশ শুরু হয় হচ্ছে 1862 সালে, মনে রাখবেন 1862 সালে। এরপর 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। সিপাহী বিদ্রোহের ফলে মুঘল শাসন পুরাই শেষ হয়ে যায় এবং 1858 সালে কোম্পানি শাসন শুরু হয়, এটা আমরা অলরেডি পড়লাম। এরপর কি স্লাইডগুলো দেখতে পাচ্ছি না তার পূর্বে পড়ালেন, স্লাইড তো শেয়ার করেন নাই। আচ্ছা, স্লাইড কি দেখা যাচ্ছে না? পূর্বে যে স্যার মানে দেখা যাচ্ছে। রেলগাড়ি কিছু বললেন ওইটা আর কি। আচ্ছা রাকিন ভাই, দেখা যাচ্ছে কি মানে সবকিছু? হ্যাঁ হ্যাঁ, ব্রিটিশ শাসনামল টাইম লাইন এটা না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো। আচ্ছা, তাহলে হয়তো আমাদের একটু নেটের সমস্যা হয়তো, বা আচ্ছা সমস্যা নেই, একটু ইয়া করে সব ঠিক হয়ে যাবে। হ্যালো স্যার, ওই যে 1853 সালে উপমহাদেশের প্রথম রেলগাড়ি চালু হয়, ওই যে ওইটা দেখা যায় না। আচ্ছা, ওটা কি দেখতে পারতেছেন না? আমি এখান থেকে ওটা না না, দেখি। তো শেয়ার করেন না। 1700 আছে, ফোর্ট উইলিয়াম দুর্গ পর্যন্ত আসছে, তারপর আর আসেনি। আচ্ছা রাকিন ভাই, দেখা যাচ্ছে কি মানে আমি যে একটা স্লাইড দিচ্ছি এখন, একটু 1608 সাল, 1700 সাল, 1600 সাল। আচ্ছা দেখা যায় ভাই। পুরো স্লাইডটা মনে হয় দেখা যাচ্ছে। হ্যাঁ এখন ঠিক আচ্ছা, আছে। এখন হচ্ছে 1853 সালের আমি এটা দিচ্ছি আর কি। এই স্লাইডটা আবার পড়ান, এটা দেখি নাই তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এই 1853 সালে কি হয়, উপমহাদেশে প্রথম রেলগাড়ি চালু হয়, অর্থাৎ ট্রেন ব্যবস্থা চালু হয়। কিন্তু এটা কি করছে, এটা লর্ড ডালহৌসি করে। কিন্তু যদি প্রশ্ন আসে যে বাংলাদেশে বা এই বাংলায় প্রথম রেলগাড়ি চালু হয় কবে, সেটা হবে 1862 সালে। ঠিক আছে, এটা মনে রাখবেন, 1862 সালে বাংলায় প্রথম চালু হয়। কিন্তু যদি প্রশ্ন আসে যে উপমহাদেশে কবে চালু হয় রেলগাড়ি, তাহলে সেটা হবে 1853 সালে। এরপরে আমরা বললাম যে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়। এই সিপাহী বিদ্রোহের ফলে কি হয়, সিপাহী বিদ্রোহের ফলে হচ্ছে এক হচ্ছে মুঘল শাসনের অবসান ঘটে, দ্বিতীয় বাহাদুর শাহ যেটা আর কি, বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ, তাকে পাঠিয়ে দেওয়া হয় রেঙ্গুনে। এবং 1858 সালে কি হয়, কোম্পানি শাসন অবসান ঘটে এবং রানী শাসনে, অর্থাৎ ব্রিটিশ রানীর ষড়শী তত্ত্বাবধানে এই উপমহাদেশ চলে আসে। এরপরে আরেকটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসে, ঢাকা প্রথম পৌরসভা গঠন হয় কবে, সেটা 1864 সালে, মনে রাখবেন 1864 সালে প্রথম ঢাকায় পৌরসভা গঠিত হয়।
এখানে একটা তথ্য মিসিং আছে, অর্থাৎ এখানে দেওয়া নাই, তবে আপনাদের বলে রাখি যে 1864 পর এরপর আরেকটা যেটা সাল পড়তে হবে আপনাকে, 1885 সাল। 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠাতা হয়। কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 85 সালে, মনে রাখবেন 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যেটা কিনা এখানে স্লাইডে নাই, বাট এটা আপনাদের মনে রাখতে হবে যে 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, যেটার মেইন ভূমিকা ছিল হচ্ছে মূলত একটা রাজনৈতিক দল। এই উপমহাদেশের প্রথম একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় 1885 সালে কংগ্রেস। প্রশ্ন আসে যে কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1885 সালে। বা প্রশ্ন আসে যে এই উপমহাদেশের প্রথম রাজনৈতিক দল কোনটি? সেটা হচ্ছে কংগ্রেস, মনে রাখবেন। এরপরে 1905 সালে বঙ্গভঙ্গ হলো। বঙ্গভঙ্গের ফলে একটা নতুন প্রদেশ হলো, যেটা নাম হচ্ছে পূর্ববঙ্গ আসাম, মনে রাখবেন। ওই নতুন প্রদেশটার নাম পূর্ববঙ্গ ও আসাম, শুধু পূর্ববঙ্গ না, মনে রাখবেন। পূর্ববঙ্গ আসাম নতুন যে প্রদেশটা হয়, সেটা রাজধানী হয় ঢাকা। স্যার অনেকে বলে যে ঢাকা সর্বপ্রথম এই রাজধানী কবে করা হয়, এখানে কি ঢাকা প্রাদেশিক রাজধানী কিংবা রাজধানীর মধ্যে কি কোনো পার্থক্য আছে? আচ্ছা, পার্থক্য আছে। আমি যেহেতু প্রশ্ন করছেন, আমি প্রশ্নগুলো একটু পরে নেব আপনার, তবে যেহেতু প্রশ্ন করে ফেলছেন আমি উত্তর দিচ্ছি। বাট কারো যদি প্রশ্ন থাকে একটু আপনি নোট ডাউন করে রাখেন, প্রশ্নগুলো একেবারে সবার শেষে নেব। হ্যাঁ, সেটা হলো ঢাকা প্রথম রাজধানী হয়েছে 1610 সালে, মনে রাখবেন। ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে। ওই যে আমরা যদি পিছনে ইতিহাস মনে করি, যে ওই যে জাহাঙ্গীরের সময়, সম্রাট জাহাঙ্গীরের সময় যখন ইসলাম খান যখন এই পুরাই বাংলাটা দখল করে নিল জাহাঙ্গীর, তো ওই যে জাহাঙ্গীরের সময় এই ঢাকার নাম করা হলো জাহাঙ্গীরনগর রাখা হয়েছিল এবং রাজধানী ঘোষণা করা হলো। তো ওই প্রথম ছিল 1610 সালে, প্রথম ঢাকা রাজধানী হয় 1610 সালে। আর যদি বলা যে ঢাকা প্রাদেশিক রাজধানী হয় কবে? ঢাকা প্রাদেশিক রাজধানী হয়েছে 1905 সালে। এরপরে 1906 সালে কি হয়? মুসলিম লীগ। এখন দেখেন 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, যেটা কিনা হিন্দুদের মূলত স্বার্থ সংরক্ষণ করতো। কিন্তু যেহেতু 1905 সালে, দেখেন 1905 সালে কি হলো, মুসলিমরা একটু জেগে উঠলো, বিশেষ করে বাংলার মুসলিমরা জেগে উঠলো। তখন কি 1906 সালে কি হলো? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। যেহেতু এখন মুসলিমরা একটু জেগে উঠছে, মানে কি তাদের একটা রাজনৈতিক দল করতে হবে, সেই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1906 সালে, মনে রাখবেন। এই যে সেটা হলো এই যে বঙ্গভঙ্গ হওয়ার ফলে যে কি বলে স্বদেশী আন্দোলন শুরু হলো, সেই স্বদেশী আন্দোলনের একটা প্রভাব হচ্ছে এই ক্ষুদিরাম। ক্ষুদিরাম উনি একজন বাচ্চা ছিল, তিনি কি 1908 সাল থেকে ফাঁসি দেওয়া হয় এই ক্ষুদিরামকে। এবং 1911 সালে কি হয়? 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়। আরেকটা যেটা ইম্পর্টেন্ট, যেই মানে আপনাদের যেটা সবার স্বপ্ন, যে ইউনিভার্সিটিতে পড়ার, সেই ইউনিভার্সিটিতে পড়ার জন্য প্রথম একটা কমিশন, নাথান কমিশন নামে একটা কমিশন করা হয়, যেটা 1912 সালে করা হয়। আমরা ঢাকা ইউনিভার্সিটি নিয়ে বিস্তারিত আরো জানবো, বাট আজকে একটু টাচ দিয়ে রাখছি, যেহেতু ব্রিটিশ শাসনামলে একটু আমরা টাইমলাইন পাচ্ছি। 1912 সালে নাথান কমিশন নামে একটা কমিশন করা হয়, নাথান কমিশন নামে, যেই কমিশনের দায়িত্ব ছিল যে এই যে পূর্ববঙ্গ আসামে, দেখেন যেহেতু 1911 সালে বঙ্গভঙ্গটা রদ করা হলো, আবার তো একটু মুসলিমের একটু কি ক্ষুব্ধ হবে না? এই ক্ষুব্ধটা রদ করার জন্য তারা কি করলো, যাতে ক্ষুব্ধ না হয়, এই জন্য ব্রিটিশরা কি করলো, যে হ্যাঁ বললো যে আমরা তোমাদের এখানে একটা ভার্সিটি করতেছি, প্রথম একটা ভার্সিটি করবো তোমাদের এখানে। তো 1912 সালে এই জন্য তারা একটা কমিশন গঠন করে, যে কবে হবে ভার্সিটি, কি হবে, এগুলো একটা যাচাই করার জন্য একটা কমিশন গঠন করে, যেটা কমিশন নাম ছিল নাথান কমিশন। প্রশ্ন আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কোন কমিশন গঠিত হয়? সেটা হচ্ছে নাথান কমিশন, মনে রাখবেন, নাথান কমিশন। এরপরে ঠিক 8-9 বছর ধরে তারা আলোচনা করে যে কোথায় হবে, কি হবে, হবে কিনা, আসলে ভার্সিটি করা যাবে কিনা। এবং পরবর্তীতে 1921 সালের 1 জুলাই ঢাকা ভার্সিটি প্রতিষ্ঠিত হয়। এবং এর পরবর্তীতেও সেই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলতেছিল, এবং সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন, চট্টগ্রামে অস্ত্রাগার, অর্থাৎ ব্রিটিশদের যে বিভিন্ন অস্ত্রাগার আছে সেখানে সে লুট করে, এবং পরবর্তীতে তাকে ধরা হয় এবং সূর্য সেনকে ফাঁসি দেওয়া হয়। এখন আরেকটা ইম্পর্টেন্ট, যে এই বাংলা মহাদেশে, সরি প্রদেশে 1937 সালে নির্বাচন হয়, প্রাদেশিক নির্বাচন হয়। অর্থাৎ এই যে ভারতবর্ষে বিভিন্ন ধরনের প্রদেশ ছিল, সেই প্রদেশগুলোতে নির্বাচন হয়। ঠিক তেমন এই বাংলা প্রদেশেও নির্বাচন হয় 1937 সালে, মনে রাখবেন 1937 সালে। প্রশ্ন আসে যে বাংলার প্রথম প্রাদেশিক মুখ্যমন্ত্রী কে? বাংলার প্রথম প্রাদেশিক মুখ্যমন্ত্রী হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক, মনে রাখবেন। শেরে বাংলা একে ফজলুল হক হচ্ছে
বাংলার প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী। আরেকটা এখানে সাথে প্রশ্ন আসে যে বাংলা প্রদেশের শেষ মুখ্যমন্ত্রীকে, এটা প্রশ্ন আসে বাংলা প্রদেশের শেষ মুখ্যমন্ত্রীকে। মনে রাখেন বাংলা প্রদেশের শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে সোহরাওয়ার্দী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী। ঠিক আছে, তো এটা একটু মনে রাখবেন যে বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রী 1937 সালে তিনি হচ্ছে নির্বাচিত হয়, তিনি হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক। অপরদিকে বাংলা প্রদেশের শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তো আশা করি এটা জিনিস ভুল হবে না যে বাংলা প্রদেশের প্রথম মুখ্যমন্ত্রীকে আর বাংলা প্রদেশের শেষ মুখ্যমন্ত্রীকে। এর পরবর্তীতে এই বললাম 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব হয়, এবং সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতেই দ্বিজাতি তত্ত্বর আরো ভালো ফর্মটা হচ্ছে লাহোর প্রস্তাব। সেই লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পাকিস্তান এবং ভারত নামে দুইটা স্বাধীন দেশ তৈরি হয়, যেটা কিনা পাকিস্তান হয় 1947 সালের 14ই আগস্ট এবং তৈরি হয় হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারত। এবং এই ভারত আর পাকিস্তান প্রতিষ্ঠার জন্য একটা আইন করা হয়, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1947। ঠিক আছে, এবং প্রশ্ন আসে যে কোন আইনের ফলে ভারত ও পাকিস্তান হয়। আইনটা হচ্ছে মূলত ভারত শাসনের 1947, কিন্তু যদি বলা হয় কোন প্রস্তাবের প্রেক্ষিতে বা কিসের কারণে, কোন কারণে, সেটা হচ্ছে মূলত লাহোর প্রস্তাবের কারণে এই ভারত এবং পাকিস্তান নামে দুইটা রাষ্ট্র তৈরি হয়। তো এটাই ছিল ব্রিটিশ শাসন আমলে আমাদের টাইমলাইন। এর ফলে আমাদের এই যে প্রায় 180 বছর, অর্থাৎ মানে প্রায় 200 বছর বলা হয়, মূলত 180 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে, যেটা শুরু হয়েছিল 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে। এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি 100 বছর শাসন করে। প্রশ্ন আসে যে কোম্পানি শাসন কবে থেকে কবে হয়? 100 বছর চলে 1757 থেকে 1857। এরপরে সরি আমি 180 বলছিলাম, 190 হবে। এরপরে পরের 90 বছর অর্থাৎ 1858 থেকে 1947 সাল, এই যে 90 বছর, এটা চলে ব্রিটিশ রানীর অধীনে, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে। তো অর্থাৎ মোট 190 বছর চলে ব্রিটিশ শাসন। ঠিক আছে, সেই 1757 থেকে 1947 সাল পর্যন্ত এই ছিল আমাদের ব্রিটিশ শাসন। এখন চলেন আমরা ঢুকে যাব পাকিস্তান শাসন আমলে। অর্থাৎ আমরা 1947 সালে যখন এই পাকিস্তান ভাগ হলো, পাকিস্তান ও ভারত নামে ভাগ হলো, সেই সময় পাকিস্তানের দুইটা প্রদেশ ছিল, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান, একটা নাম হলো পশ্চিম পাকিস্তান। এই পূর্ব পাকিস্তান ছিল বাংলাদেশের আগের নাম, এটা সবাই জানে। তো চলেন এখন আমরা পাকিস্তান আমলে চলে যাই। অর্থাৎ 1947 থেকে 1971 সাল মুক্তিযুদ্ধের কি কি ঘটছে, আমরা মুক্তিযুদ্ধ আজকে শেষ করব, সমস্যা নেই। আজকে আমরা জয়লাভ করব। আমরা যেমন 1971 সালে জয়লাভ করছি, ঠিক তেমন ভাবে 2021 সালে যে ভর্তি পরীক্ষা হবে আপনাদের, সেটাও আপনারা সবাই জয়লাভ করবে। ঠিক আছে, তো দেখেন পাকিস্তান আমলে শুরু হবে কি, সবাই জানেন ভাষা আন্দোলন দিয়ে শুরু হবে। তো এই ভাষা আন্দোলনের কি পড়তে হবে? ভাষা আন্দোলনের স্যার স্লাইড দেখা যাচ্ছে না তো, মানে ভাষা আন্দোলনের স্লাইড কি শেয়ার করছেন নাকি? কেবল করলাম, এখন দেখা যাচ্ছে কি? স্যার একটু ওয়েট করেন, মনে চলে আসবে মনে হয়। আর যদি না আসে আমি বলতেছি আর কি, তাও আমাকে বলবেন যে আসছে কিনা আর কি। এই সো এই 1947 সালে যখন আমরা পাকিস্তান আমলের ভিতরে ঢুকে গেলাম 14ই আগস্টের পর, সেই পাকিস্তান আমলে আমাদের সবচেয়ে উল্লেখযোগ্য মানে প্রথম যে উল্লেখযোগ্য ঘটনা, সেটা হচ্ছে মূলত ভাষা আন্দোলন। এখন ভাষা আন্দোলনের ক্ষেত্রে যেটা সবার আগে, আসে নাই তো। এখন কি দেখাচ্ছে ভাষা আন্দোলনের টাইমলাইনটা? জি স্যার দেখা যাচ্ছে, আপনি কন্টিনিউ। আচ্ছা, হ্যাঁ। তো এই যে প্রথম যে উল্লেখযোগ্য ঘটনা, সেটা ছিল হচ্ছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনের ক্ষেত্রে প্রথম যে পদক্ষেপ ছিল যে গণপরিষদ, অর্থাৎ গণপরিষদ বলতে এই যে 1947 সালে যখন পাকিস্তান আর ভারত নামে দুটা রাষ্ট্র হলো, পাকিস্তান তখন একটা পরিষদ করা হলো, অর্থাৎ একটা পার্লামেন্ট করা হলো আর কি। সবাই পার্লামেন্টে করা হলো, কারণ কি এখন তো শাসন করতে হবে, আমরাই শাসন করব। অর্থাৎ এই পাকিস্তানি যারা, মানে তখন তো আমরা পাকিস্তানি ছিলাম, সব পাকিস্তানি শাসন করবে আর কি। এই জন্য তো আমাদেরকে শাসন করতে হবে, ব্রিটিশ আমরা সরাই দিচ্ছি। সেই কারণে একটা তো পার্লামেন্ট করতে হবে, যে বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করতে হবে। এই প্রেক্ষিতে ওই যে গণপরিষদ, সেই গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, এই দাবি তোলে হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। কত? 23শে ফেব্রুয়ারি 1948 সালে। 23শে ফেব্রুয়ারি 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত নামে কুমিল্লার একজন, তিনি ছিলেন একজন গণ পরিষদের সদস্য, কুমিল্লার মানুষ। এই ধীরেন্দ্রনাথ দত্ত তিনি বলছে
আমাদের কি রাষ্ট্রভাষা বাংলা করতে হবে, রাষ্ট্রভাষা বাংলা ছাড়া অন্য কিছু চলবে না। এটা ছিল প্রথম পদক্ষেপ। এর প্রেক্ষিতে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের আন্দোলন না, বিভিন্ন ধরনের সংগঠন তৈরি হলো, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এইসব হইলো। এইসব হওয়ার পরবর্তীতে এইসব হলো আস্তে আস্তে কি 1952 সালে আমরা করলাম। কিন্তু দেখেন আরেকটা ঘটনা ঘটে, এই যে 21শে মার্চ 1968 সালে মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের জনক, বলছি আগে। সেই মোহাম্মদ আলী জিন্নাহ কি বললো যে উর্দু এবং উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু উর্দু মানুষ মানে মাত্র, আমি যদি বলি তখন তৎকালীন পাকিস্তানের মাত্র হচ্ছে 15 থেকে 20% মানুষ উর্দু ভাষায় কথা বলতো। কিন্তু অধিকাংশ মানুষ প্রায় 55-56% মানুষ, প্রায় 56% মানুষ কথা বলতো বাংলা ভাষা। কিন্তু বাংলাকে তারা রাষ্ট্রভাষা করবে না, কারণ কি তারা এখানে কি আবার সে আমাদেরকে শোষণ করবে। তো এটাই 21শে মার্চ 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ রেসকোর্স ময়দানে বললো। আবার ঠিক কার্জন হলেও তিনি এই কথাটা বলছিল, এটা লাগবে না কার্জন হলে আর কি, মূলত এই কবে বলছে, কে বলছে, এটা ইম্পর্টেন্ট। তোমার একজন ধীরেন্দ্রনাথ দত্ত এই ব্যক্তি প্রথম গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান, এবং পরবর্তীতে কি হয়, মোহাম্মদ আলী জিন্নাহ কি করে বলছে না রাষ্ট্রভাষা হবে না, উর্দু হবে একমাত্র রাষ্ট্রভাষা। এবং এর প্রেক্ষিতে 1952 সালে আমরা আন্দোলন করি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমরা সেই রক্ত দিয়ে আমাদের ভাষা শহীদরা শহীদ হয়, সালাম, বরকত, জব্বার। এখানে এই ভাষা আন্দোলন থেকে আরেকটা প্রশ্ন আসে যে 21শে ফেব্রুয়ারি 1952 সাল, স্লাইডে না কিন্তু এটা মনে রাখবেন বা একটু আপনারা লিখে রাখেন যে 21শে ফেব্রুয়ারি 1952 সাল বাংলার কত তারিখ, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ? 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলা 8ই ফাল্গুন, মনে রাখবেন। 21শে ফেব্রুয়ারি হচ্ছে বাংলার 8ই ফাল্গুন, অর্থাৎ 8 ফাল্গুন হচ্ছে, মানে বাংলা তো ফাল্গুন মাস না, তো 8 ফাল্গুন হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এবং আরেকটা প্রশ্ন আছে যে 21শে ফেব্রুয়ারি 1952 সাল কি বার ছিল? 21শে ফেব্রুয়ারি 1952 সাল কি বার ছিল? আপনাদেরকে একটা জিনিস তথ্য মনে রাখবেন, আমাদের গুরুত্বপূর্ণ তারিখগুলো কি কি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি, তারপর কি আছে 1971 সালের 25শে মার্চ কালরাত্রি, 1971 সালের 16ই ডিসেম্বর। এই তিনটা দিনেই হচ্ছে বৃহস্পতিবার, এই তিনটা দিনে হচ্ছে বৃহস্পতিবার। আমাদের 21শে ফেব্রুয়ারি 1952 সালে হচ্ছে বৃহস্পতিবার, 1971 সালে 25শে মার্চ হচ্ছে বৃহস্পতিবার, 1971 সালে 16ই ডিসেম্বর আমরা যখন বিজয় লাভ করলাম সেটা হচ্ছে বৃহস্পতিবার। কিন্তু 1971 সালে 26শে মার্চ কিন্তু বৃহস্পতিবার না, 1971 সালে 26শে মার্চ হচ্ছে শুক্রবার, কারণ 25শে মার্চ বৃহস্পতিবার, 26শে মার্চ হচ্ছে শুক্রবার। অনেক সময় বলে দেবে হ্যাঁ 26শে মার্চ বৃহস্পতিবার, না 25শে মার্চ বৃহস্পতিবার কালো রাত্রি, 26শে মার্চ হচ্ছে শুক্রবার। তো এটাই ছিল হচ্ছে মূলত ভাষা আন্দোলন। এরপরে যেটা আমাদের লাগবে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠা, অর্থাৎ এই 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলো। মুসলিম লীগ এই পর্যন্ত ছিল 1947, 48, 49 মতো, মানে পাকিস্তান স্বাধীন হওয়ার পর মুসলিম ছিল। কিন্তু এখন এই যে বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ বা তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য কি করতে হবে, একটা নতুন রাজনৈতিক দল করতে হবে। কারণ এই যে মুসলিম লীগ তারা পাকিস্তান আমাদেরকে শোষণ করা শুরু করছে, এই মুসলিম লীগ। এখন আমাদেরকে কি নিজের একটা দল প্রতিষ্ঠা করতে হবে, সেই দলের নাম তারা দিল হচ্ছে আওয়ামী মুসলিম লীগ। এখানে এই কথাটা একটু নাই, একটু মনে রাখবেন যে মানে যখন আওয়ামী লীগ, বর্তমান যে আওয়ামী লীগ, সেটা আগেকার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। আওয়ামী মুসলিম লীগ, সে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 23শে জুন 1949 সালে। 23শে জুন 1949 সালে আওয়ামী মুসলিম লীগ নামক এই পূর্ব পাকিস্তানে একটা দল প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিল আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক ছিল শামসুল হক, যুগ্ম সম্পাদক ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রশ্ন আসে যে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন বা আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন, আওয়ামী মুসলিম লীগ আর আওয়ামী লীগ কিন্তু একই। যখন প্রতিষ্ঠা ছিল তখন নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কিন্তু বলে রাখি যে 1955 সালে, মনে রাখেন 1955 সালে বলে রাখি যে আওয়ামী মুসলিম লীগের থেকে মুসলিম শব্দটা উঠাই দেওয়া হয় 1955 সালে। এটা একটু মনে রাখবেন
যে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা উঠাই দেওয়া হয় বা বাতিল করা যায় বা উঠাই দেওয়া হয়, সেটা হচ্ছে 1955 সালে, বলে রাখি। কারণ কি? কারণ হচ্ছে মূলত আওয়ামী মুসলিম লীগ নামটা থাকলে কি হবে, এটা মনে করা হবে যে শুধুমাত্র মুসলিমদের জন্য, কিন্তু এই পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশে সে সময় মুসলিমরাও যেমন ছিল, হিন্দুরাও ছিল, অন্যান্য ধর্মাবলম্বী ছিল। তো এই যে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হয়ে মূলত আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা উঠাই দেওয়া নাম হয় আওয়ামী লীগ 1955 সালে। সেটা দেখেন, মনে রাখি। প্রশ্ন আসে যে কত সালে আওয়ামী মুসলিম থেকে মুসলিম শব্দটা উঠে হয়, সেটা হচ্ছে 1955 সালে। কিন্তু আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 23শে জুন 1949 সালে। ঠিক আছে, 1955 সালে মুসলিম শব্দটা উঠাই দেয়। আরেকটা প্রশ্ন আসে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি পদে ছিল, সেটা ছিলেন যুগ্ম সম্পাদক পদে। এখন দেখেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠা হলো। আওয়ামী লীগ প্রতিষ্ঠা হওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যুক্ত ফ্রন্ট নির্বাচন। যুক্ত ফ্রন্ট মানে 1954 সালে এই পূর্ব পাকিস্তানে একটা নির্বাচন হয়, প্রাদেশিক নির্বাচন বলা হয় যেটা, অর্থাৎ এখন মানে সেই সময় তো এদিক পশ্চিম পাকিস্তান ছিল, এদিকে পূর্ব পাকিস্তান ছিল। তো এই পূর্ব পাকিস্তান পুরোটা একটা প্রদেশ ছিল, পাকিস্তানের একটা প্রদেশ ছিল পূর্ব পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানে কি প্রাদেশিক নির্বাচন হয়, এবং যে নির্বাচনটা সবচেয়ে বেশি পরিচিত কি নামে, সেটা হচ্ছে এই যে যুক্ত ফ্রন্ট নির্বাচন নামে। কারণ কি? যুক্ত ফ্রন্ট নামে একটা জোট, যুক্ত ফ্রন্ট নামে একটা জোট সেই নির্বাচনে অংশগ্রহণ করে। এই যুক্ত ফ্রন্টের 4টা দল ছিল, দেখেন, কৃষক শ্রমিক পার্টি, আওয়ামী মুসলিম লীগ, গণতন্ত্রী দল আর নেজামে ইসলাম। ঠিক আছে, দেখেন কি কি ছিল। কৃষক শ্রমিক পার্টি, এটা সহজে মনে রাখার জন্য একটা ছন্দ দিছি, কৃষক আম গায়ে নেয়, অর্থাৎ কৃষক থেকে কৃষক শ্রমিক পার্টি, আম থেকে আওয়ামী মুসলিম লীগ, গায়ে নেয় গণতন্ত্রী দল, আর ন্যায় হচ্ছে নেজামে ইসলাম। ঠিক আছে, তো এই যে যুক্ত ফ্রন্ট নির্বাচনে এই 4টা দল নিয়ে একটা জোট হয়, যেটা নাম হয় যুক্ত ফ্রন্ট। তো এই যুক্ত ফ্রন্ট গঠিত হয় 4 ডিসেম্বর 1953 সালে। এটা লাগবে না, মেইন যেটা লাগবে, এই যুক্ত ফ্রন্ট নির্বাচনে যুক্ত ফ্রন্ট কয়টা আসন লাভ করে? যুক্ত ফ্রন্ট 223টা আসন লাভ করে, মনে রাখবেন। যুক্ত ফ্রন্ট 223টা আসন লাভ করে। এবং যখন এই যুক্ত ফ্রন্ট নির্বাচন হয়, তারা কি 21 দফা দাবি দিয়েছিল। এখন কি 21 দফা দাবি কি? এখন যখন কোনো কিছু ভোট হয়, তখন রাজনৈতিক দলকে কি বলে, তারা বলে যে আমরা এই করব, ওই করব, এই করব, একটা ইস্তেহার দেয় বা একটা দফা দেয়, দাবি দেয় আর কি, বলে যে আমরা এই জিনিসগুলো করব, 21 দফা দিচ্ছে। ঠিক তেমন ভাবে যুক্ত ফ্রন্ট সেই সময় 1954 সালের প্রাদেশিক নির্বাচনে তারা 21 দফা দাবি দেয়। 21 দফা, 21টা সেনের দাবি ছিল, তারা বলবে আমরা এইগুলা করব। তার মধ্যে প্রশ্ন আসে যে 21 দফার মধ্যে প্রথম দফা কোনটি? 21 দফার মধ্যে প্রথম দফাটা হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা করা। 21 দফার মধ্যে প্রথম হচ্ছে রাষ্ট্রভাষা বাংলা করা। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া 1952 সালে তো আমরা রাষ্ট্রভাষা আমরা জীবন দিলাম, তখনই তো মোটামুটি শেষ। আমরা না, তখনও শেষ হয়নি। কারণ হ্যাঁ, তখন তারা মেনে নিছে যে বাংলাকে রাষ্ট্রভাষা করা হবে 1952 সালে 21 এপ্রিল ঘটনার পর। বাট কিন্তু তখনও বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়নি। এই বাংলাকে রাষ্ট্রভাষা করা হয়েছে 1956 সালে, যখন পাকিস্তানে প্রথম সংবিধান রচনা করা হলো। এখন হ্যাঁ, যেহেতু এই প্রশ্নটা চলে আসলো, যে প্রশ্নটা আসে সেটা বলি যে বাংলাকে সংবিধানে রাষ্ট্রভাষা করা হয় কবে? সেটা হচ্ছে 1956 সালে। এই কারণেই 1954 সালেও যুক্ত ফ্রন্টের দাবি ছিল যে বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে। ঠিক আছে, এখন এই কনফিউশনটা হয়তো বা অনেকের ছিল যে 1952 সালে 21 ফেব্রুয়ারি আমরা আন্দোলন করলাম, আমরা মারা গেলাম, আমাদের সালাম জব্বার বরকত মারা গেল, তবু কেন 1954 সালে এই যুক্ত ফ্রন্ট, যারা কিনা আমাদের ছিল মূলত এই পূর্ব পাকিস্তানের রাজনৈতিক দল জোট ছিল আর কি, তারা কেন এই ধরনের কথা বলতেছে? কারণ এই কারণে বলতেছে, কারণ তখন হয়নি, যেটা কিনা পাকিস্তানের সংবিধানে প্রথম অন্তর্ভুক্ত করা হয়, সেই সময় পাকিস্তানের প্রথম সংবিধান হয় আর কি 1956 সালে। এই কারণে প্রশ্ন আসে কয়টা আসন পায় যুক্ত ফ্রন্ট, এবং প্রথম দফা কি ছিল? তারা যে 21 দফা দিয়েছিল তার প্রথম দফা কি ছিল, এবং রাজনৈতিক দলগুলা কি কি? রাজনৈতিক দল হচ্ছে কৃষক শ্রমিক পার্টি, যেটা কিনা ছিল শেরে বাংলা ফজলুল হকের ছিল এটা মূলত, তারপর আওয়ামী মুসলিম লীগ, গণতান্ত্রিক দল আর নিজামী ইসলাম। ঠিক আছে, আর আরেকটা আসে যে যুক্ত ফ্রন্ট নির্বাচনে যুক্ত ফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা ছিল, মনে রাখবেন। যুক্ত ফ্রন্ট নির্বাচনের প্রতীক ছিল নৌকা। এটা ছিল 1954 সালে একটা গুরুত্বপূর্ণ ঘটনা।
এরপর আমরা যেটা চলে যাব, দেখেন 1956 সালে পূর্ব বাংলার নাম করা হয় পূর্ব পাকিস্তান। পূর্ব বাংলার নাম করা হয় পূর্ব পাকিস্তান। সেই সময় এটাকে পূর্ব বাংলায় বলতো, পূর্ব পাকিস্তান নাম হয়নি। বাট 56 সালে সংবিধানে যখন ওদের ইয়া হলো, সেই সংবিধানে তাদের ইয়া করা হলো কি, যে বলা হলো যে এটা নাম হবে এখন পূর্ব পাকিস্তান। এখন এখানে 23 মার্চ এই তারিখটা একটু মনে রাখতে। এখন এই তারিখটা কেন করছে দেখেন, মনে রাখি, এই 23 মার্চ 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান মানে পেশ করা হয় বা পাশ করা হয় আর কি, ঠিক আছে। 23 মার্চ কেন? ওই যে আমরা লাহোর প্রস্তাব পড়ছিলাম না, লাহোর প্রস্তাব কবে হয়? লাহোর প্রস্তাব হয়েছে ওই 23 মার্চ 1940 সালে। এই কারণেই ওরা বলছে যে হ্যাঁ, আমরা যেহেতু আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে সংবিধান, এই কারণে আমরা এই 23 মার্চই করবো। তো মনে রাখবেন যে 23 মার্চ 1956 সালে পাকিস্তানের প্রথম সংবিধান হয়। 23 মার্চ 1956 সালে পূর্ব বাংলা নাম হয় পূর্ব পাকিস্তান, অর্থাৎ আমরা এখানকার আমাদের এই দেশের সে সময় নাম হয় পূর্ব পাকিস্তান। এবং সে সময় কি বাংলাকে সেই রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয় অন্যান্য ভাষার সাথে। শুধুমাত্র বাংলা কিন্তু রাষ্ট্রভাষা ছিল না, এটা মনে রাখবেন, অন্যান্য আরো উর্দুও ছিল। এখন দেখেন এই সংবিধান হইলো, সংবিধান অনুযায়ী চলবে, কিন্তু মাঝখান থেকে পাকিস্তানে কি প্রথম সামরিক শাসন চলে, অর্থাৎ সেনাবাহিনীর লোকজন আসে ক্ষমতা দখল করার শুরু করে দিল। প্রশ্ন আছে যে পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে? সেটা হচ্ছে আইয়ুব খান। তিনি 1958 সালে প্রথম সামরিক শাসন জারি করেন। তারিখটা লাগে না, ইম্পর্টেন্ট হচ্ছে মূলত পাকিস্তানের প্রথম সামরিক শাসক কে, তিনি হচ্ছে আইয়ুব খান। এখন দেখেন 56 গেল, 56 সালের পর আরেকটা ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে 6 দফা দাবি। 1966 সালের 6 দফা দাবি। এখন দেখেন 6 দফা দাবি পেশ করা হয় 5 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে বিরোধী দলের সম্মেলনে। প্রশ্ন যদি আসে যে 6 দফা দাবি প্রথম কত তারিখের দাবি পেশ করা হয়, সেটা হচ্ছে 5 ফেব্রুয়ারি। কিন্তু যদি প্রশ্ন আসে যে 6 দফা দিবস কবে, তাহলে হবে 7ই জুন। দেখেন 6 দফা দিবস হচ্ছে 7ই জুন। কারণ হচ্ছে এই 7ই জুন থেকে হচ্ছে মূলত 6 দফার প্রেক্ষিতে এই পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে আন্দোলন শুরু হয়। এই কারণে দিবসটা হিসেবে হচ্ছে 7ই জুন। কিন্তু যদি বলা হয় প্রথম কবে পেশ করা হয়, তাহলে 5 ফেব্রুয়ারি। মূলত 5-6 ফেব্রুয়ারি ছিল বিরোধী দলের একটা সম্মেলন ছিল লাহোরে, যে এই পাকিস্তানের যত বিরোধী দল আছে তারা সবাই সম্মেলন করেছে। সেই সময় এই 6 দফা দাবিটা পেশ করা হয়। কিন্তু 7ই জুন থেকে এই পূর্ব পাকিস্তানে অর্থাৎ বর্তমান বাংলাদেশে আন্দোলনটা শুরু হয় বলে 7ই জুনকে ধরা হয় 6 দফা দিবস। এবং এই 6 দফা কে করছেন, কে দাবি করছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা তো বলার অপেক্ষা রাখে না যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি পেশ করেন। এই 6 দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ, অথবা বলা হয় বাংলার ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা শব্দটা আপনার হয়তো পরিচিত না, বাট আমরা এর পরবর্তী ক্লাসে এই ম্যাগনা কার্টা শব্দ পড়বো। তো তখন ইনশাল্লাহ এটা আন্তর্জাতিক বিষয় আর কি পড়বো আসে। তো আপাতত মনে রাখেন যে 6 দফা দাবিকে বলা হয় দুইটা জিনিস, একটা হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ আর বাংলার ম্যাগনা কার্টা। ঠিক আছে। এখন এই 6 দফা কি ছিল? 6 দফা ছিল এই যে 6টা দফা ছিল, মনে রাখবেন 6টা দফা ছিল। কিন্তু প্রশ্ন আসে যে প্রথম দফা কি ছিল? ঠিক ওই যে 21 দফা আমরা পড়ছিলাম না, 1954 সালে যখন যুক্তফ্রন্ট 21 দফা দিল, তার প্রথম দফা কি ছিল? রাষ্ট্রভাষাতে বাংলা চাই। অপরদিকে 6 দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্ত শাসন, অর্থাৎ এই প্রদেশে এই যে পাকিস্তানের যে বিভিন্ন ধরনের প্রদেশ ছিল তাদের প্রত্যেককে স্বায়ত্ত শাসন দিতে হবে। মনে রাখবেন প্রাদেশিক স্বায়ত্ত শাসন ছিল এই 6 দফার প্রথম দাবি। আর অন্যান্য যেগুলা ছিল দেখেন, একটা ছিল হচ্ছে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা, অর্থাৎ কেন্দ্রীয় সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের প্রদেশ কি করবে, প্রদেশগুলো হচ্ছে রাজস্ব নেবে, কিছু অংশ দিবে হচ্ছে কেন্দ্রকে। এই ছিল কেন্দ্রীয় সরকারের ওইভাবে কোনো ক্ষমতা ছিল না। কেন্দ্রীয় সরকার কি বলছে, সবকিছু দেখবে প্রাদেশিক সরকার, কেন্দ্রীয় সরকার শুধুমাত্র পররাষ্ট্র বিষয় দেখবে, সেখানে বলা হয়েছিল। এরপর কি মুদ্রা সম্বন্ধীয় ক্ষমতা, অর্থাৎ মুদ্রা, অর্থাৎ হয় তোমার একক মুদ্রা ব্যবস্থা করতে হবে। এরপরে আরেকটা ছিল রাজস্ব কর। ওই যে বললাম যে প্রদেশ কি করবে, প্রদেশের রাজস্ব সংগ্রহ করবে এবং তার কিছু অংশ কেন্দ্রকে দিবে। আরেকটা ছিল বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা, অর্থাৎ প্রদেশের পুরো ক্ষমতা থাকবে যে তারা অন্য দেশের সাথে তারা বাণিজ্য করতে পারবে, এই জন্য কেন্দ্রকে কিছু করতে হবে না, কেন্দ্র কোনো ধরনের প্রভাব খাটাবে না। আমার দেশে, আমার এই প্রদেশে, এই পূর্ব পাকিস্তানে যে ফসল উৎপাদন হচ্ছে আমি বিক্রি করব, আমার যা দরকার আমি তা আমদানি করব। এবং আরেকটা কি হচ্ছে আঞ্চলিক সেনাবাহিনী, অর্থাৎ এই যে
একটা কি আঞ্চলিক সেনাবাহিনী, অর্থাৎ হচ্ছে মূলত মিলিশিয়া বাহিনী বা সেনাবাহিনী, আঞ্চলিক সেনাবাহিনী গঠনের একটা ক্ষমতা দিতে হবে প্রদেশকে। তবে মেইন হচ্ছে মূলত যে প্রথম দফা কি ছিল, সেটা হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন, অর্থাৎ প্রদেশগুলোতে স্বায়ত্তশাসন দিতে হবে। আসলে বঙ্গবন্ধু বলছে প্রদেশগুলোতে, বললো তার মেইন ইয়ে ছিল যে এই বাংলাকে, অন্তত এই পূর্ব পাকিস্তানকে তাকে স্বায়ত্তশাসন দিতেই হবে। তো এই প্রশ্ন আসে যে এই 6 দফা দিবস কবে, 6 দফা দিবস কে করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 দফা দিবসকে কি বলা হয়, বা বাঙালির মুক্তির সনদ কোনটা, সেটা হচ্ছে 6 দফা। তারপর বাংলার ম্যাগনা কার্টা কোনটা, সেটা হচ্ছে 6 দফা। এবং প্রথম হচ্ছে আপনার 6 দফার প্রথম দফা কি ছিল, তো 1963 সাল গেল। এরপরে আরেকটা আছে, দেখেন আগরতলা ষড়যন্ত্র মামলা। এখন দেখেন বঙ্গবন্ধু তো বড় বড় নেতা হয়ে গেল, এখন পাকিস্তান তো আর, পাকিস্তানে যারা শাসক ছিল সেই সময় তো সামরিক শাসনই চলতেছিল, তারা কি আর তাকে ভালো করে দেখতে পাবে? এখন বঙ্গবন্ধুর নামে সে কি করলো, তারা আগরতলা না ষড়যন্ত্র মামলা করলো। এখন এর প্রেক্ষাপটটা বলি, সেটা হলো 1968 সালে 1968 সালে কি বললো, 1968 সালে পাকিস্তানের বলা শুরু করলো যে এই বঙ্গবন্ধু সহ মোট 35 জন, দেখেন বঙ্গবন্ধু সহ 35 জন, এটা মনে রাখবেন, বঙ্গবন্ধু সহ 35 জন, তাহলে বঙ্গবন্ধু বাদ দিলে কি 34 জন, মনে রাখবেন। প্রশ্ন আসে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজন আসামি ছিল, 35 জন। অনেক সময় আসে যে আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু বাদে কয়জন আসামি ছিল, তাহলে কি 34 জন, মনে রাখবেন, ঠিক আছে। এখন এখানে তারা কি বললে যে এই 35 জন ব্যক্তি কি করছে, এই 35 জন বলতেছে যে এই পূর্ব পাকিস্তানকে তারা স্বাধীন করে দিবে অস্ত্রের মাধ্যমে। মানে কি, পাকিস্তান সরকার এরা একটা জোর করে তারা একটা মিথ্যা একটা ষড়যন্ত্র করলো, যে বললো এরা হচ্ছে এরকম করতে যাচ্ছে। কিন্তু এটা যেহেতু মিথ্যা মামলা ছিল, এটা ষড়যন্ত্র মামলা, যেহেতু ষড়যন্ত্র মামলা, এটা করা হয় 1968 সালে। প্রশ্ন আসে না যে কবে করা হয়, 1968 সালে করা হয়, এবং এই মামলাটা চলা হচ্ছে 22 ফেব্রুয়ারি 1969 সাল পর্যন্ত। প্রশ্ন আসে যে এই যে বললাম যেটা, যে মোট কয়জন আসামি ছিল, বঙ্গবন্ধু সহ কয়জন, বঙ্গবন্ধু বাদ দিয়ে কয়জন, এটাই ছিল মূলত। এবং এই যখন আগরতলা ষড়যন্ত্র মামলা করা হলো, তখন পুরা পাকিস্তানে, পুরা এই পূর্ব পাকিস্তান, এই বর্তমান বাংলাদেশে আন্দোলন শুরু হলো, যেটাকে বলা হয় 1969 সালের গণ অভ্যুত্থান। দেখেন 1969 সালের গণ অভ্যুত্থান, এরই প্রেক্ষিতে পাকিস্তান সরকার বাধ্য হলো 22 ফেব্রুয়ারি তারা কি বাধ্য হলো যে এই মামলাটা তারা প্রত্যাহার করে নেবে। এখন যখন আন্দোলন চলতেছে, তার মাঝে আসাদ, এটা ইম্পর্টেন্ট কারণ ইনি হচ্ছে মূলত ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল, শহীদ আসাদ 20 জানুয়ারি 1969 সালে তিনি শহীদ হন পাকিস্তানি মানে পাকিস্তানি গুলিতে আর কি, পাকিস্তানি যারা শাসক ছিল তাদের গুলিতে। এই শহীদ আসাদ, যিনি কিনা ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিল সেই সময়, 20 জানুয়ারি 1969 সালে। প্রশ্ন আসে যে শহীদ আসাদ দিবস কবে, সেটা হচ্ছে 20 জানুয়ারি। মূলত এই গণ অভ্যুত্থান আন্দোলনের সময় মূলত তিনি শহীদ হন। তো এই শহীদ আসাদ, এবং আস্তে আস্তে যখন শহীদ আসাদ মৃত্যুবরণ করলো, এর প্রেক্ষিতে কি হলো, আরো বেশি আন্দোলন শুরু হয়ে গেল। এবং পরবর্তীতে 1969 সালে 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়, মনে রাখবেন 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়, ঠিক আছে। এই যে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার কথা 1969 সালে 22 ফেব্রুয়ারি। এবং 1969 সালের 23 ফেব্রুয়ারি, অর্থাৎ ঠিক তার পরের দিন, যখন বঙ্গবন্ধু সহ সবাইকে মুক্তি দেওয়া হলো, মনে রাখবেন সবাইকে মুক্তি দেওয়া হলো, সেই সময় 23 ফেব্রুয়ারি 1969 সালে কি হলো, বঙ্গবন্ধু মানে শেখ মুজিবুর রহমানকে তোফায়েল আহমেদ বঙ্গবন্ধু উপাধি দিল। এখন এটা প্রচুর ইম্পর্টেন্ট। কি কি প্রশ্ন আসে দেখেন এই এক লাইন থেকে, এই যে কালো অক্ষরে যে এই লাইনটা আছে, এতে প্রচুর প্রশ্ন আসে। এক হচ্ছে কি, শেখ মুজিবকে কবে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়, শেখ মুজিবকে কে বঙ্গবন্ধু উপাধি দেন? শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে, এবং বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় 23 ফেব্রুয়ারি 1969 সালে। এবং কে দেয়? তিনি হচ্ছে তোফায়েল আহমেদ, ঠিক আছে। এখন বঙ্গবন্ধু তো দুইটা উপাধি, একটা হচ্ছে কি বঙ্গবন্ধু, আর একটা হচ্ছে জাতির পিতা বা জাতির জনক, তাই না? জাতির পিতা বা জাতির জনক কিনা আমরা একটু পরে পড়বো, পরে পড়বো, তখন আমরা একটা আবার মিলাই পড়বো কিন্তু, ঠিক আছে। ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, বলে রাখি। স্যার 1969 সালে তো আরো 2 জন মারা যায়, যেমন মতিউর নামের একজন ছাত্র, তারপর একজন রাজশাহীর একজন মানে
অধ্যাপক শামসুজ্জাহা, সম্ভবত। হ্যাঁ প্রক্টর শামসুজ্জাহা। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মারা যায়, অনেকেই মারা যায়। কিন্তু মেইন বিষয় হচ্ছে মূলত তারপর হচ্ছে আপনার 35 জন যে আসামি ছিল, 35 জনকে গ্রেপ্তার করা হয় এবং তার মধ্যে হচ্ছে সার্জেন্ট জহুরুল হককে মানে জেলখানার ভিতরে মারা ফেলা হয়। বাট এটা এত ইম্পর্টেন্ট না আর কি, অনেক কিছুই তো করছে। এখন সব যদি একেবারে মানে হিসাব করলে দিনের পর দিনই তো বলা যায়, বাট এত কিছু বলে তো লাভ নেই। পরীক্ষায় যে জিনিসগুলো আসে মূলত আমি সেই জিনিসগুলো আপনাকে পড়ার চেষ্টা করতেছি। পরীক্ষায় কখনো প্রশ্ন আসবে না যে শামসুজ্জাহা কবে মারা যায়, শামসুজ্জাহা কে ছিলেন, এটা আসবে না। ঠিক আছে। ধন্যবাদ স্যার। তো এই 1969 সালে এই ঘটনা ঘটলো। জাতির পিতার ঘটনা আমরা একটু পরে বলবো, এটা মনে রাখেন, সমস্যা নেই। এখন দেখেন 1969 সালে যখন এই ঘটনা ঘটলো, এরপরে 1970 সালে সাধারণ নির্বাচন হলো। অর্থাৎ পাকিস্তান সরকার মানে আন্দোলন করলো, এই মাঝে কিন্তু কোনোভাবেই নির্বাচন হয়নি। ওই যে সাধারণ নির্বাচন হয়নি বলতে গেলে আর কি, কেউ নির্বাচন দেয়নি। 1954 সালে আপনারা দেখলেন যে প্রাদেশিক নির্বাচন হয়েছে, সেখানে যুক্তফ্রন্ট জয়লাভ করছিল, 223টা আসন পাইছিল, কিন্তু ওইটা বেশি দিন টিকেনি। মানে পাকিস্তান সরকারের ষড়যন্ত্রের কারণে মোটামুটি 3 থেকে 4 মাস ক্ষমতায় ছিল যুক্তফ্রন্ট, বাট আবার ভেঙে দেয় ওরা। যাই হোক আর কি, না সেটা হলো এই পর্যন্ত, এই যে 1947 সালে পাকিস্তান গঠিত হলো, এর মধ্যে কখনো সাধারণ নির্বাচন হয়নি। পরবর্তীতে এই যে প্রায় হচ্ছে আপনার 20-23 বছর পর, এই 20-22 বছর পর 1970 সালে সাধারণ নির্বাচন হলো। এখন দেখেন, বলে রাখি, পাকিস্তান তো ছিল বড় রাষ্ট্র। বড় রাষ্ট্র হলে কি হয়, দুই ধরনের নির্বাচন হয়। একটা হয় পুরা জাতীয় নির্বাচন, আরেকটা হয় হচ্ছে মূলত প্রাদেশিক নির্বাচন। মনে রাখবেন, একটা হয় জাতীয় নির্বাচন, একটা প্রাদেশিক নির্বাচন। তো 70 সালে এই সাধারণ নির্বাচন হয় মূলত 7 ডিসেম্বর থেকে শুরু করে 17 ডিসেম্বর, এরপরে একটু চলে। আর কি তারিখ ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ফলাফল। বলে রাখি, ইম্পর্টেন্ট হচ্ছে ফলাফল। প্রশ্ন আসে যে 1970 সালের এই যে সাধারণ নির্বাচন, এই বলে রাখি, একটা হচ্ছে জাতীয় নির্বাচন আর একটা প্রাদেশিক নির্বাচন। অর্থাৎ জাতীয় বলতে এই পুরো দেশ নিয়ে একটা নির্বাচন হবে, আর কি হবে, পুরো দেশের কে প্রধানমন্ত্রী হবে, কে ক্ষমতায় বসবে, এটা। আর এই যে বিভিন্ন ধরনের প্রদেশ ছিল সে সময়, যেমন এই পূর্ব পাকিস্তান প্রদেশ ছিল, পশ্চিম পাকিস্তান প্রদেশ ছিল, এইগুলাতে ভোট হবে। অর্থাৎ প্রদেশে যেমন ক্ষমতা থাকবে, প্রদেশে কে ক্ষমতা নিচ্ছে, আবার পুরো দেশের কে ক্ষমতা নিচ্ছে, এটা দুই ধরনের ভোট। এখন দেখেন, এই যে 1970 সালের নির্বাচন, এই 1970 সালের নির্বাচনে জাতীয়, দেখেন এখন বলবো জাতীয়, এই জাতীয় নির্বাচনে মোট আসন ছিল 313টা আসন ছিল। মোট আসন ছিল 313টা পুরা পাকিস্তানে। এর মধ্যে বলে রাখি, এর মধ্যে এই 313টার মধ্যে শুধু পূর্ব পাকিস্তানে মোট আসন ছিল 169টা। একটু মাথা ক্লিয়ার রাখেন। দেখেন, পুরা পাকিস্তান, অর্থাৎ এই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, মোট আসন ছিল কয়টা? মোট আসন ছিল 313টা। কিন্তু শুধু পূর্ব পাকিস্তানে মোট, মানে এই পূর্ব 313টার ভিতরেই মোট আসন ছিল পূর্ব পাকিস্তানে 169টা। সেই 169টার মধ্যে আওয়ামী লীগ পায় 167টা। আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তান নির্বাচন করেছিল, কিন্তু সেখানে কোনো আসন পায়নি। কিন্তু এই যে পূর্ব পাকিস্তানে যে মোট 169টা আসন ছিল, তার মধ্যে আওয়ামী লীগ পায় 167টা। দুইটা আসন পায়নি। এটার মধ্যে চট্টগ্রামের দিকে আর কি দুইটা আসন পায়নি। একটা হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামে পায়নি, একটা চট্টগ্রামে পায়নি আর কি। বাট এই যে বাকি 167 আসন, প্রত্যেকটা আসনে পাইছে হচ্ছে আওয়ামী লীগ। ঠিক আছে, আশা করি জাতীয় নির্বাচনে এই বিষয়টা আপনাদের মাথায় ঢুকছে। অর্থাৎ পুরো পাকিস্তানের মোট আসন ছিল 313টা, পূর্ব পাকিস্তানের জন্য নির্ধারিত ছিল হচ্ছে 169টা। এই 169টার মধ্যে আওয়ামী লীগ পায় 167টা। ঠিক আছে। এখন দেখেন প্রাদেশিক নির্বাচন, এটা গেল তো জাতীয়টা বললাম। এখন এই যে আমাদের শুধু পূর্ব পাকিস্তানে একটা যে প্রদেশ, এই প্রদেশে মোট আসন ছিল 310টা, কিন্তু আওয়ামী লীগ পায় 298টা। সো এই জিনিসটা মনে রাখবেন। সো এখানে কিন্তু অনেক ধরনের ভুল হয়। যদি প্রশ্ন আসে যে 1970 সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কয়টা আসন পায়, তাহলে 167টা। যদি বলা হয় 1970 সালের প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগ কয়টা আসন পায়, তাহলে হবে 298টা। আশা করি এটা কারো ভুল হবে না। মূলত এখান থেকে প্রশ্ন আসে, তারিখ থেকে প্রশ্ন আসে না। মনে রাখি, তারিখ থেকে প্রশ্ন, মূলত কয়টা আসন পাইছে আওয়ামী লীগ সেটা থেকে প্রশ্ন আসে।
আরেকটা প্রশ্ন আসে যে 1970 সালে জাতীয় নির্বাচন পূর্ব পাকিস্তানের জন্য কয়টা আসন বরাদ্দ ছিল? পূর্ব পাকিস্তানের জন্য 169টা আসন বরাদ্দ ছিল, তার মধ্যে আওয়ামী লীগ পেয়েছে 167টা। ঠিক আছে, এই সো 1970 সালের নির্বাচন হইল। 1970 সালের নির্বাচন হয়ে 1970 সালের নির্বাচন হয়ে গেল। এখন কি 1971 সালে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ। ঠিক আছে, এখন দেখেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে দেখেন এটা যাওয়ার আগে সেটা হলো কি, একটু ইতিহাসটা বলি। যে 1970 সালে তার নির্বাচনে জিতলো। এখন মেইন ছিল যে যে সংখ্যাগরিষ্ঠ জিতবে তারাই তো ক্ষমতা নেবে। সেই সময় এই 313টার মধ্যে 169টা আসন যেহেতু 167টা আসন যেহেতু আওয়ামী লীগ জিতছে, তাহলে আওয়ামী লীগ একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠ পাইছে, তাই না? এখন তাহলে কি ক্ষমতায় কে যাবে? সংখ্যাগরিষ্ঠ, যেহেতু গণতন্ত্র তাই বললে যে সবচেয়ে বেশি ভোট সেই তো যাবে ক্ষমতায়। কিন্তু সেই সময় পাকিস্তানি যে সামরিক বাহিনী তার টাল বাহানা শুরু করলো যে না, আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দিব না, আমরা আওয়ামী লীগ আমরা তাদেরকে শাসন করতেছে। সেই আওয়ামী লীগ ওখানে 169টা আসন পাই, মধ্যে 160টা আসন পাই গেছে, তারা ইয়া করবে। এইভাবে টাল বাহানা করতেছে, করতে 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 বলছে হ্যাঁ আমরা দিব, আবার বলছে দিব না দিব না দিব না, টাল বাহানা করতেছে। তো এগুলা টাল বাহানার ইতিহাসটা আমরা না যাই। এই টাল বাহানা করার মধ্যে কি হলো, 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু তার বিখ্যাত 7ই মার্চে ভাষণ দিল, এবং ঠিক তার আগে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হয়েছিল 3 মার্চ। ঠিক আছে, এখন দেখেন স্বাধীনতার ইস্তেহার বলতে বোঝাচ্ছে, স্বাধীনতার ইস্তেহার বলতে এখানে মূলত পুরাপুরি স্বাধীনতার ঘোষণা না, ইস্তেহার যে না আমাদেরকে না দিলে আমাদেরকে স্বাধীনতা দিতে হবে, আমাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে, এটাই ছিল মূলত স্বাধীনতার ইস্তেহারের মেইন জিনিস আর কি। তো এই প্রশ্ন আসে যে স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয় কবে? 3 মার্চ 1971 সালে। 3 মার্চ 1971 সালে। তার আগে একটু আপনাদেরকে বলে রাখি যে 2 মার্চ 1971 সালে কি করছে। 2 মার্চ 1971 সালে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই যে আমরা যে জাতীয় পতাকা দেখি, সেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়। যদি আগেকার জাতীয় পতাকা একটু ভিন্ন ছিল সেই সময় জাতীয় পতাকা কি ছিল, মাঝখানে ছিল মানচিত্র, তাই না? এটা সবাই জানে। তো যাই হোক আর কি, মানে জাতীয় পতাকা যেটা হয়, তখন আমাদের জাতীয় পতাকা, এখন জাতীয় পতাকা একটু চেঞ্জ আনা হয়ে যায় আর কি। সেই 1971 সালে 2 মার্চ, মনে রাখবেন 1971 সালের 2 মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই কারণে 2 মার্চকে বলা হয় জাতীয় পতাকা দিবস। এটা এই স্লাইডে নাই, আপনারা তথ্য একটু লিখে রাখেন যে 1971 সালে 2 মার্চ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় ঢাকা ভার্সিটির কলা ভবনের সামনের বটতলায়। ঠিক আছে, এই এবং 1971 সালে 2 মার্চ তো জাতীয় পতাকা ঢাকা ভার্সিটিতে উত্তোলন করা হলো, এবং 3 মার্চ কি হলো, 3 মার্চে স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করা হলো। সেই ইস্তেহার ঘোষণা দিনেই বঙ্গবন্ধুকে বলা হলো যে তুমি এখন থেকে আমাদের জাতীয় পিতা। এবং এটা কে ঘোষণা করে? এটা আসম আব্দুর রব ঘোষণা করে। তো দেখেন আমরা আবার একটু দেখি যে এখান থেকে কি প্রশ্ন আসে। শেখ মুজিবকে জাতির জনক বা জাতির পিতা ঘোষণা করা হয় কবে? সেটা হচ্ছে 1971 সালের 3 মার্চ। কে ঘোষণা করেন? সেটা হচ্ছে আসম আব্দুর রব। আসম আব্দুর রব। ঠিক আছে, এই প্রশ্ন আসে। এখন এই আসম আব্দুর রব যিনি দেখতে পাচ্ছেন, ইনি কিন্তু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করছিল। বললাম না 2 মার্চ কি করছে, 2 মার্চ আমাদের দেশে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ওই 2 মার্চে এই আসম আব্দুর রবই কিন্তু প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। তাহলে এখানে কিন্তু অনেক কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আছে। ঠিক আছে, এখন দেখেন, এবং স্যার তাহলে কি মানে স্যার 2 মার্চ কি আমাদের জাতীয় পতাকা দিবস? জি, 2 মার্চ জাতীয় পতাকা দিবস। এরপরে এই 3 মার্চে কি হয়? 3 মার্চে বঙ্গবন্ধু কি বলে? অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয়। অসহযোগ আন্দোলন মানে হলো যে আমরা পাকিস্তান সরকারকে আর কোনো ধরনের সহযোগিতা করবো না, হয় আমাকে ক্ষমতা দাও, তাহলে তোমরা কোনোভাবে সহযোগিতা করবো না। তো অসহযোগ আন্দোলনের ডাক দেয় 3 মার্চ, ওই দিনেই বঙ্গবন্ধু। এবং এর পরবর্তীতে আসতে কি হয়, এর পরবর্তীতে 7ই মার্চ, তখন কি চলতেছিল? তখনও কিন্তু অসহযোগ আন্দোলন চলতেছিল, মনে রাখবেন তখনও অসহযোগ আন্দোলন চলতেছিল। সেই 7ই মার্চের ভাষ দেয় তৎকালীন রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে।
সেই 7ই মার্চের ভাষণ, সেই বিখ্যাত ভাষণ। এবং আরেকটা যে প্রশ্ন আছে যে 7ই মার্চের ভাষণের মূল বিষয়বস্তু কয়টা ছিল? 7ই মার্চের ভাষণের মূল বিষয়বস্তু ছিল 4টা, মনে রাখবেন। 7ই মার্চের ভাষণের মূল বিষয়বস্তু ছিল 4টি, ঠিক আছে? তো এটা ছিল 7ই মার্চের। এরপরে কি হলো? এরপরে সেই শুরু হয়ে গেল আমাদের আস্তে আস্তে তারা টাল ভাষা শুরু করলো, আবার বললো যে হ্যাঁ আমরা দিব, তোমাদেরকে দিব, এই জন্য এই ইতিহাসটা আপনারা সবাই জানেন যে আবার সেই পাকিস্তান সামরিক বাহিনী আবার টাল ভাষা শুরু করলো এবং এর প্রেক্ষিতে 1971 সালের 25শে মার্চ তারা অতর্কিতভাবে হামলা করে বসলো। এখন দেখেন এই তথ্যগুলো আপনারা সবাই জানেন বলে আমি স্লাইডে আনতেছি না আর কি, তাও একটু আপনাদেরকে রিক্যাপ করে দিই। সেটা হলো 1971 সালের 25শে মার্চ কি হলো, অপারেশন সার্চ লাইট নামে তারা একটা অপারেশন চালালো, যে কি নিরীহ বাঙালিদের উপর তারা ঝাঁপিয়ে পড়লো। অপারেশন সার্চ লাইট, ঠিক আছে? 1971 সালে অপারেশন সার্চ লাইট। এটা আবার কিন্তু আবার মনে করেন না যে লাইট খোঁজা, ঠিক আছে? অনেকে হয়তো মনে করতে পারে, বাট অপারেশন সার্চ হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নিরীহ বাঙালিদের উপর যে যুদ্ধ চাপাই দিচ্ছে বা যে আক্রমণ করছে, অতর্কিত আক্রমণ, সেটাকে বলা হয় অপারেশন সার্চ লাইট। এবং এর পরবর্তীতে যুদ্ধ শুরু হলো, বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নেওয়া হলো। এবং এরপর যে ঘটনা ঘটলো দেখেন যে 1971 সালের 10ই এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার বা মুক্তিযুদ্ধ সরকার গঠন করা হলো। প্রশ্ন আসে যে অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার, একে অনেক সময় বলা হয় মুজিবনগর সরকার, মনে রাখবেন মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল 1971 সাল, কিন্তু তারা শপথ নেয় 17ই এপ্রিল 1971 সাল, ঠিক আছে? এটা কিন্তু অনেকেরই কনফিউশন লাগে, আমি আবার বলি। মুজিবনগর সরকার গঠন করা হয় 10ই এপ্রিল, কিন্তু তারা শপথ নেয়, অর্থাৎ কে প্রধানমন্ত্রী, কে আর অন্যান্য মন্ত্রী, কে প্রেসিডেন্ট, এগুলোর জন্য শপথ নেয় তারা 17ই এপ্রিল। আশা করি এটা সবার কাছে ক্লিয়ার। এটা কিন্তু কেউ ভুল করবে না, এটা কিন্তু অনেকেই ভুল করে যে হ্যাঁ মনে হয় মুজিবনগর সরকার গঠিত হয়েছে 17ই এপ্রিল, কিন্তু না, গঠিত হচ্ছে 10 এপ্রিল, কিন্তু তার শপথ নিচ্ছে 17ই এপ্রিল। এবং ওই শপথের দিনেই বলা হয় মুজিবনগর দিবস। মুজিবনগর দিবস হচ্ছে 17ই এপ্রিল, মনে রাখবেন। যেদিন শপথ নিচ্ছে সেদিনই হচ্ছে মুজিবনগর দিবস হিসেবে পালন করা হয়। 10 এপ্রিল শুধু তারা গঠন হয়েছে। এখন দেখেন এই মুক্তিযুদ্ধ সরকারের বা মুজিবনগর সরকারের রাজধানী ছিল মেহেরপুরের মুজিবনগর, সেই বৈদ্যনাথ তলা, যেটা আপনারা জানেন মুজিবনগর বৈদ্যনাথ তলা। এবং এটা অস্থায়ী ছিল, বাট পরবর্তীতে মুজিবনগর সরকারের সচিবালয় করা হয় 8 নম্বর থিয়েটার রোড, কলকাতা। কারণ সেই সময় আর মুজিবনগর রাখা যায়নি, কলকাতায় নিয়ে যেতে হয়েছে, কারণ এই যে পাকিস্তান বাহিনী পুরো দেশে আক্রমণ শুরু করে দিচ্ছে, ঠিক আছে? এটা মনে রাখবেন যে মুজিবনগর সরকারের সচিবালয় ছিল 8 নম্বর থিয়েটার রোড, কলকাতা, মানে ইন্ডিয়াতে। এই এখন বলতে হবে যে মুজিবনগর সরকারের কে কি ছিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিল হচ্ছে শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, কারণ কি উপরাষ্ট্রপতি ছিল শহীদ নজরুল ইসলাম, যেহেতু বঙ্গবন্ধু জেলে, বঙ্গবন্ধুকে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছে জেলে, এই কারণে একজন তো অস্থায়ী লাগবে, একজন তো রাষ্ট্রপতি, অস্থায়ী রাষ্ট্রপতি লাগবে। সেই অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে ছিল সৈয়দ নজরুল ইসলাম। এবং প্রধানমন্ত্রী হন হচ্ছে তাজউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্র, কৃষি, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হন AHM কামরুজ্জামান। পররাষ্ট্র আইনমন্ত্রী হন খন্দকার মোস্তাক আহমেদ। অর্থ বাণিজ্য মন্ত্রী হন হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। এটা কিন্তু খুবই ভালো করে পড়তে হবে, এটার কিন্তু কোনো বিকল্প নাই, এটা খুবই ভালো করে দেখেন। এক হচ্ছে বঙ্গবন্ধু ছিল রাষ্ট্রপতি, যেহেতু বঙ্গবন্ধু নাই, তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে পায় হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। এরপর আসে কি প্রধানমন্ত্রী হয় তাজউদ্দিন আহমেদ। আর 4জন ছিল মন্ত্রী। 4জন মন্ত্রী কে কে ছিল? একজন ছিল হচ্ছে স্বরাষ্ট্র, কৃষি ও ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী AHM কামরুজ্জামান ছিল। তারপর ছিল অর্থ বাণিজ্য মন্ত্রীর নাম ছিল হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী, এবং ছিল পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী ছিল খন্দকার মোস্তাক আহমেদ, ঠিক আছে? এই এখন দেখেন এখানে আর এগুলা কিছু লাগবে না, শুধু এই যে এটা লাগবে, একটু এখানে একটু মিশে গেছে। এখানে এটা হচ্ছে অস্থায়ী সরকার, অর্থাৎ এই যে মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকারের ঘোষণাপত্রটা পাঠ করেন কে, এটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। তিনি হচ্ছে এই যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, অস্থায়ী সরকার কিভাবে হইলো, তার একটা আইনি পদক্ষেপ হচ্ছে ঘোষণাপত্র, যেটা পাঠ করেন হচ্ছে অধ্যাপক ইউসুফ আলী। এখানে ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে
কে কে ক্ষমতা ছিল, রাষ্ট্রপতি কে, অস্থায়ী রাষ্ট্রপতি কে, প্রধানমন্ত্রী কে, স্বরাষ্ট্র তাড়না পুনর্বাসন মন্ত্রী কে, কৃষি হ্যাঁ কৃষি মন্ত্রী তো এই সেখানে নেই, তারপর হচ্ছে আপনার অর্থ বাণিজ্য মন্ত্রী কে, দেন হচ্ছে এই পররাষ্ট্র আইনমন্ত্রী কে ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং লাস্টে হচ্ছে অস্থায়ী সরকারের ঘোষণাপত্র পাঠ করেন কে, মুজিবনগর সরকার গঠিত হলো। এখন মুজিবনগর সরকার গঠিত হয়, এখন তো সে সময় যুদ্ধ চললো। এখন এই যে যুদ্ধ চলতেছিল, যুদ্ধের চলার সময় আচ্ছা সে সময় যুদ্ধ চলতেছিল। এখন কিছু আমাদের জানতে হবে এই যুদ্ধ চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দেখেন, মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। এটা একটু ভুল হয়েছে, এটা ইয়া হবে না, এটা হবে না, সিলেট হবে না, এটা হচ্ছে যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা, মনে রাখবেন। যশোর হচ্ছে প্রথম শত্রুমুক্ত জেলা, প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে যশোর। এরপরে এখানে আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যে বঙ্গবন্ধু কবে মুক্তি পায়, 8ই জানুয়ারি, এবং বঙ্গবন্ধু স্বদেশে চলে আসা হচ্ছে 10ই জানুয়ারি। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই যে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপট নামক একটা অভিযান চালানো হয়। এখন এই অভিযানটা কি, এখন দেখেন কিছু অপারেশনের নাম বলবো। মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ওই অপারেশন গুলা সম্পাদিত হয়। এক হচ্ছে অপারেশন, এটা মনে রাখবেন, এটা ভালো করে মনে রাখেন, অপারেশন সার্চ লাইট, যেটা কারা করে, পাকিস্তানে বাঙালিদেরকে তারা ঝাঁপিয়ে পড়ে, অপারেশন সার্চ লাইট গেল। এরপর আরেকটা পড়তে হবে অপারেশন জ্যাকপট। এই যে অপারেশন জ্যাকপট, অপারেশন জ্যাকপট কি, অপারেশন জ্যাকপট হচ্ছে এই যে যুদ্ধ চলতেছিল সেই সময় আমাদের নৌবাহিনীর লোকজন তারা কি করলো, চট্টগ্রাম বন্দরে, এই যে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, নারায়ণগঞ্জ বলেন, চট্টগ্রাম বলেন, বিভিন্ন জায়গায় তারা কি করলো, এই যে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যুদ্ধবাহী জাহাজগুলো ছিল সেগুলাকে আক্রমণ করে বসলো। সেখান থেকে কিছু পারলে তারা লুট করে নিয়ে মানে তারা অস্ত্র নিয়ে চলে আসলো, আর কিছু পারলে তারা ধ্বংস করে ফেললো। সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট। ঠিক আছে, অপারেশন সার্চলাইট গেল, অপারেশন জ্যাকপট গেল। এরপরে যেটা লাগবে সেটা হচ্ছে অপারেশন কিলো ফাইট। অপারেশন কিলো ফাইট, অপারেশন কিলো ফাইট হচ্ছে বাংলাদেশি যারা বিমান বাহিনী ছিল, বাংলাদেশের বিমান বাহিনী কর্তৃক একটা অপারেশন। তারা হচ্ছে এই 2-3টা বিমান নিয়ে তারা কি করলো, হামলা শুরু করলো পাকিস্তানের বাহিনী। এইটাকে বলা হয়তো অপারেশন কিলো ফাইট। দেখেন, অপারেশন সার্চলাইট গেল, অপারেশন জ্যাকপট যেটা কিনা বাংলাদেশের নৌবাহিনী কর্তৃক, অপারেশন কিলো ফাইট যেটা কিনা বাংলাদেশের বিমান বাহিনী কর্তৃক, এবং 4 নাম্বার অপারেশন ক্লোজ ডোর, বন্ধ দরজা। কিসের বন্ধ দরজা? বন্ধ দরজা হচ্ছে মূলত এটা যে এই যে 1971 সালে আমরা যুদ্ধ করলাম, এর ফলে কি সবার কাছেই তো হাতে অস্ত্র চলে গেল, তাই না? এখন কি এই অস্ত্রগুলো তো ফেরত আনতে হবে, নাহলে তো পুরো দেশে মানে স্বাধীন হয়ে গেলাম, আমরা স্বাধীন হয়ে গেলাম আর কি। এটা হচ্ছে মূলত 1972 সালে করছে আর কি এই অপারেশন ক্লোজ ডোরটা, বাট এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই, এই জন্য বললাম। তো ওই কি বলছে, যেহেতু সবার কাছে অস্ত্র, ছোট বড় অস্ত্র, এখন কি সেই অস্ত্রগুলো তো ফেরত নিতে হবে, না হলে তো পুরো দেশে একটা অরাজক অবস্থা তৈরি হয়ে যাবে, আমরা স্বাধীন দেশ হয়ে গেছি। এখন ওই যে অস্ত্রগুলা ফেরত নিতে হবে, সেই ফেরত নেওয়াকে বলা হয় অপারেশন ক্লোজ ডোর। ঠিক আছে, এই 4টা অপারেশন খুব ভালো করে মনে রাখবেন, অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট, অপারেশন কিলো ফাইট এবং অপারেশন ক্লোজ ডোর। এখন দেখেন, এই মুক্তিযুদ্ধে অনেকগুলো উপাধি ছিল, মূলত 4টা উপাধি ছিল, অনেকগুলো না, 4টা উপাধি ছিল। তো এই 4টা বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক কয়জন পাইছে? মোট পাইছে হচ্ছে 676 জন। এখন বীরশ্রেষ্ঠ কয়জন? 7 জন পাইছে, বীর উত্তম পাইছে 69 জন, বীর বিক্রম পাইছে 175 জন, আর বীর প্রতীক পাইছে 426 জন। এইটা পুরাটাই মুখস্থ রাখবেন, কারণ এখান থেকে প্রায় প্রশ্ন আসে। প্রশ্ন কিভাবে আসে বলি, যে মুক্তিযুদ্ধের 3য় সর্বোচ্চ উপাধির নাম কি? দেখেন, 3য় সর্বোচ্চ উপাধির নাম কি? বীর বিক্রম, 3য় এটা। আর চতুর্থ হচ্ছে বীর প্রতীক। প্রশ্ন আসে এভাবে যে মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক 3য় উপাধি কি, বা চতুর্থ কি, বা দ্বিতীয় কি, এরকম আসে। আরেকটা আসে যে মুক্তিযুদ্ধে বীর বিক্রম কয়জন উপাধি পেয়েছিল? 175 জন। স্যার, জি বলেন। একটা কোশ্চেন ছিল।
বলেন। স্যার বীর উত্তম তো 68 জন, 68 জন জি জি MP3-তে আছে। হ্যাঁ, আচ্ছা, এটা আমি যাব, ব্যাখ্যা যাব, চিন্তা করি না, এর ব্যাখ্যাটা আমি বলবো। আচ্ছা এখন দেখেন, এই যে মোট হচ্ছে 676, হ্যাঁ মোট হচ্ছে 676 জন। এখন এর মধ্যে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবেন যে বীরশ্রেষ্ঠ 7 জন, বীরশ্রেষ্ঠ 7 জন সবার মনে আছে, বাট এইগুলা মনে থাকে না, এইগুলা মনে থাকে না যে বীর উত্তম কজন, বীর বিক্রম কজন, বীর প্রতীক্ষণ কজন। মনে রাখবেন বীর বিক্রম কিন্তু 3য় নাম্বার, বীর প্রতীক্ষণ 4 নাম্বার, বিশেষ করে এই দুইটাতে প্রচুর উল্টাপাল্টা লাগে। এখন আসেন দেখি, বলি আপনাদেরকে, যে প্রশ্নটা করলো যে বীর উত্তম তো 68 জন, আর এখানে যদি আমরা 68 দিই তাহলে কিন্তু 676 হয়, 69 দিলে কিন্তু 677 হয়। এখন বলি, হ্যাঁ যুদ্ধর জন্য 68 জনকেই দেওয়া হয়েছিল, মানে এই মোট 676, মানে যেহেতু মুক্তিযুদ্ধ শেষ হলো এরপরে 676 জনকেই, মোট 676 জনকেই দেওয়া হয়েছিল, বীর উত্তমে 68 জনকে দেওয়া হয়েছিল এই উপাধিগুলা। দেওয়ার পর কিন্তু 1975 সালে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, সেই সময় বঙ্গবন্ধুর একজন দেহরক্ষী ছিল, নাম ছিল কর্নেল সাফায়েত জামিল। কর্নেল সাফায়েত জামিল, সেই কর্নেল সাফায়েত জামিলকে পরবর্তীতে সম্মানসূচকভাবে বীর উত্তম দেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবেন, ইয়াকে সম্মানসূচকভাবে বীর উত্তম পুরস্কার দেওয়া হয় বলে এটা 69 হয়ে গেছিল এই কারণে মূলত। বাট মুক্তিযুদ্ধ, তিনিও মুক্তিযুদ্ধ করছিল, বাট মুক্তিযুদ্ধ করলো মূলত তাকে সম্মান সুযোগ হিসেবে এটা দেওয়া হয়েছে আর কি পরবর্তীতে। বাট এটা সরি, হ্যাঁ কর্নেল জামিল, যে কর্নেল জামিল কিনা, সেই কর্নেল জামিলকে দেওয়া হয়েছে। তো এই কর্নেল জামিলকে দেওয়া হয়েছে বলে এটা 69 হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন এখানে দেওয়া আছে 69তম বীর উত্তম দেওয়া হয় কর্নেল জামিলকে এই কারণে। এখন দেখেন সবচেয়ে আরো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এইটা, সেটা হলো যে মুক্তিযুদ্ধে একমাত্র উপজাতি হিসেবে কে পায়? মুক্তিযুদ্ধে একমাত্র উপজাতি হিসেবে খেতাব পায় হচ্ছে ইউকে চিং মারমা। মনে রাখবেন, মুক্তিযুদ্ধে একমাত্র উপজাতি হিসেবে খেতাব পায় হচ্ছে ইউকে চিং মারমা। এটা কিন্তু প্রচুর আসে, এখানে মারমা শব্দটা লেখা নাই, এটার নাম হচ্ছে ইউকে চিং মারমা। মনে রাখবেন ইউকে চিং মারমা লেখা, এখানে লেখা আছে ইউকে চিং মারমা। এবং বীর প্রতীক, মানে এই যে 676 বা 677 যেটা বলেন না কেন, এই 676 জনের মধ্যে শুধুমাত্র 2 জন নারী খেতাব পাইছে। 2 জন নারী, কে কে? একজন হচ্ছে সেতারা বেগম, যিনি কিনা 4 নম্বর সেক্টরে যুদ্ধ করছে, এবং তারামন বিবি, যিনি কিনা 11 নম্বর সেক্টরে যুদ্ধ করছে। এটা একটু মনে রাখবেন খেতাবের ক্ষেত্রে। আরেকটা হচ্ছে কি, যে মহিলা, প্রশ্ন আসছে যে কোন মহিলা মুক্তিযোদ্ধা উপাধি পাননি, তিনি হচ্ছে কাকুন বিবি, তিনি কোনো উপাধি পাননি। এই আরেকটা যেটা প্রশ্ন আছে যে একমাত্র বিদেশি হিসেবে, এটা একটু পরে পড়বো অবশ্য, তাও একটু বলে রাখি যেহেতু খেতাব পড়তেছি, উপাধি পড়তেছি মুক্তিযুদ্ধের, একমাত্র বিদেশি হিসেবে মুক্তিযুদ্ধে খেতাব পাইছে হচ্ছে WS ওয়ান্ডারল্যান্ড। WS ওয়ান্ডারল্যান্ড, ইনি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক, একটু পর পড়বো, বাট মনে রাখি যে একমাত্র বিদেশি হিসেবে মুক্তিযুদ্ধে খেতাব পাইছে হচ্ছে WS ওয়ান্ডারল্যান্ড। এই যে দেখেন এখানকার মধ্যে আমি কিছু কিছু ইম্পর্টেন্ট, যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট, যেগুলো লাগবেই সেগুলো একটু দেখাই দিব। দেখেন এই যেটা বলতেছিলাম যে মুক্তিযুদ্ধে একমাত্র বিদেশি হিসেবে খেতাব পাইছে হচ্ছে WS ওয়ান্ডারল্যান্ড। এখন দেখেন এখানে একটা প্রশ্ন আসে, যে প্রশ্ন আসে যে তিনি কোথাকার নাগরিক? তিনি নাগরিক হচ্ছে অস্ট্রেলিয়ার, কিন্তু তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে। মনে রাখবেন তার জন্ম হচ্ছে নেদারল্যান্ডে, কিন্তু তিনি হচ্ছে অস্ট্রেলিয়ার নাগরিক। তারপর আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন যে বিদেশি নাগরিক মারা যায়, তিনি হচ্ছে মাদার মারিও ভ্যারেঞ্জি, ইতালির এই নাগরিক, একমাত্র নাগরিক যিনি কিনা বিদেশি হিসেবে মারা গেছে, আর কোনো বিদেশি এই পর্যন্ত মারা যায়নি। এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে বিদেশি সাহিত্যিক মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন, তিনি হচ্ছে আন্দ্রে মায়ার।
মনে রাখবেন আন্দ্রে মায়া। এরপরে এখানে আর ইম্পর্টেন্ট হচ্ছে এই পাশে চলে আসেন, দেখেন মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা সুন্দর একটা কবিতা আছে, সেপ্টেম্বর অন যশোর রোড। সেপ্টেম্বর অন যশোর রোড, এটার লেখক ছিল অ্যালেন গিনেসবার্গ। এটার নামটা একটু ভুল করে আসছে, গিনেসবার্গ বা গিন্সবার্গ বা গিনেসবার্গ, সেটা অ্যালেন গিন্সবার্গ আর কি। সেই অ্যালেন গিন্সবার্গ তার একটা বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড এই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচনা করেছে। প্রশ্ন আসে যে সেপ্টেম্বর অন যশোর রোডের রচয়িতাকে। আরেকটা যেটা আপনারা সবাই জানেন যে কনসার্ট ফর বাংলাদেশ। কনসার্ট ফর বাংলাদেশ, এই কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে হচ্ছে দুইজন ব্যক্তি, জর্জ হ্যারিসন আর ওস্তাদ রবি শঙ্কর। এই প্রশ্ন আসে যে কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়? কনসার্ট ফর বাংলাদেশ হচ্ছে নিউ ইয়র্কের ম্যাডিসনে হয়। মনে রাখবেন জর্জ হ্যারিসনের বিখ্যাত বাদলদারের নাম কি? বিটলস। বিটলস একটা ব্যান্ডের নাম আর কি। সেই ব্যান্ডের প্রধান ছিল হচ্ছে জর্জ হ্যারিসন। ঠিক আছে। আর এই যে ডাব্লিউএস আন্ডারলাইন, এটা বললাম যে তিনি হচ্ছে একমাত্র খেতাব জয়ী বিদেশি আর কি। ও আরেকটা কনসার্ট ফর বাংলাদেশের প্রশ্ন আসে, সেটা হলো কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয় এবং কবে হয়? কনসার্ট ফর বাংলাদেশ হয় হচ্ছে নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার। কোন স্কয়ার? ম্যাডিসন স্কয়ার। কিন্তু কবে হয়? এটা হচ্ছে 1 আগস্ট 1971 সাল। এটা একটু লিখে রাখেন যে 1 আগস্ট 1971 সালে মেডিসন স্কয়ারে, নিউ ইয়র্কের মেডিসন স্কয়ারে কি হয়, কি বলে, কনসার্ট ফর বাংলাদেশ হয়। ঠিক আছে। বিদেশিদের মধ্যে এই জিনিসগুলো প্রচুর ইম্পর্টেন্ট। এখন দেখেন সেক্টর, মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা। এখন প্রশ্ন আছে ভাইয়া, অনেক জায়গাতে প্রশ্ন আসে অনেক সেক্টর কোথায় কি, এত কিছু বলা লাগে না, খালি এই যেই সেক্টর গুলো দিয়েছি এই সেক্টর গুলো ইম্পর্টেন্ট। প্রশ্ন আসছে যে ঢাকা কয় নাম্বার সেক্টর ছিল? মুক্তিযুদ্ধের সেক্টর ছিল মোট 11টা, মনে রাখবেন মুক্তিযুদ্ধের সেক্টর ছিল মোট 11টা, কিন্তু সাব সেক্টর ছিল 64টা। এটা একটু রাখেন যে মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টি, কিন্তু মুক্তিযুদ্ধের সাব সেক্টর অর্থাৎ প্রত্যেকটা সেক্টরের অধীনে ছোট 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 করে আরো সাব সেক্টর ছিল, মোট ছিল 64টা। প্রশ্ন আসছে যে ঢাকা কয় নাম্বার সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরের অধীনে। মনে রাখবেন ঢাকা ছিল 2 নাম্বার সেক্টরের অধীনে। আরেকটা আছে 10 নাম্বার সেক্টর বলতে হবে, যেই 10 নাম্বার সেক্টর ছিল মূলত নৌ কমান্ডো। প্রশ্ন আসে যে একমাত্র নৌ কমান্ডো বা নৌবাহিনী বিষয়ক সেক্টর কয় নাম্বার ছিল? সেটা ছিল 10 নাম্বার। এবং আরেকটা এই 10 নাম্বার সেক্টর নিয়ে আরেকটা প্রশ্ন আসে যে কোন সেক্টরে কোনো নির্দিষ্ট সেক্টর কমান্ডার ছিল না। অর্থাৎ এই যে একটা সেক্টর পুরো দেশকে ভাগ করছে সেক্টরে, এখানকার একটা যে সেক্টর করছে এই একটা কমান্ডার তো লাগবে, যে প্রধান লাগবে, তো সেই প্রধানটা কিন্তু 10 নম্বর সেক্টরে ছিল না। যে এই 10 নম্বর সেক্টর কিনা নৌবাহিনী, অর্থাৎ এই যে তারা নৌপথে তারা যুদ্ধ করতো, সেটা ছিল না। তাহলে একমাত্র নৌ বিষয়ক সেক্টর ছিল 10 নম্বর সেক্টর, এবং এই একমাত্র সেক্টর 10 নম্বর সেক্টর যেখানে কোনো নির্দিষ্ট কমান্ডার ছিল না। আরেকটা প্রশ্ন আছে যে মুজিবনগর কয় নম্বর সেক্টরের অধীনে ছিল? মুজিবনগর ছিল 8 নম্বর সেক্টরের অধীনে। মনে রাখবেন মুজিবনগর 8 নম্বর সেক্টরের অধীনে ছিল। আরেকটা প্রশ্ন আছে যে পার্বত্য চট্টগ্রাম কয় নম্বর সেক্টরের অধীনে ছিল? পার্বত্য চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরের অধীনে। পার্বত্য চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরের অধীনে। সেক্টর থেকে মতো এই কটা প্রশ্ন আসে যে 2 নম্বর সেক্টর ছিল হচ্ছে ঢাকা, 10 নম্বর সেক্টর ছিল নৌ কমান্ডো এবং এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না, 8 নম্বর সেক্টরের অধীনে ছিল মুজিবনগর, আর হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ছিল 1 নম্বর সেক্টরের অধীনে। সেক্টর থেকে আর কোনো ধরনের প্রশ্ন ইনশাআল্লাহ আসে না। এই কটা পড়েন, খুব ভালো করে পারেন, ইনশাআল্লাহ এটা কভার হয়ে যাবে। এখন দেখেন এখানে একটা তথ্য আছে যে এই যে 1971 সালে যে আমরা মুক্তিযুদ্ধ হলো, সেই সময় ভারতীয় বাহিনী আমাদেরকে প্রচুর হেল্প করছিল। এই প্রশ্ন আসে যে বাংলাদেশ ভারত মিত্র বাহিনী, এই যে এই সময় ভারত বাহিনী হেল্প করছিল, এই সময় বাংলাদেশ আর ভারতের যা বাংলাদেশের মুক্তি বাহিনী আর ভারতের যে সেনাবাহিনী, তারা মিলে, তারা দুজন মিলে একটা মিত্র বাহিনী নামে একটা দল গঠন, বাহিনী গঠন করে, যারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই মিত্র বাহিনী গঠিত হয় 3 ডিসেম্বর 1971 সাল। মনে রাখবেন 3 ডিসেম্বর 1971। প্রশ্ন আসে যে মিত্র বাহিনী গঠিত হয় কবে? 3 ডিসেম্বর 1971 সাল। কি বলেন স্যার? এটা অনেক বইয়ে স্যার 23 নভেম্বর দেওয়া। না, এটা 3 ডিসেম্বর হবে। মানে আমাদের 9-10 এর বইয়ে তো স্যার 23 ডিসেম্বর দেওয়া। 23 নভেম্বর। 23 না নভেম্বর। না, ওটা হচ্ছে মূলত 23 নভেম্বর না, এটা হচ্ছে 3 ডিসেম্বর হবে মূলত। কি বলে এটা হচ্ছে, হ্যাঁ 23 নভেম্বর কেন, এটা মূলত 21 নভেম্বর যদি বলেন। 23 নভেম্বর না, আসলে 21 নভেম্বর, যদি খুব ভালো দেখেন। এটা হচ্ছে মূলত 21 নভেম্বর থেকেই ভারতীয় বাহিনী তারা সাহায্য করা শুরু করে, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে সেটা চুক্তি হয় বা প্রাতিষ্ঠানিকভাবে তাদের মধ্যে কথা হয় বা হয়, সেটা হচ্ছে মূলত 3 ডিসেম্বর। এই জন্য 3 ডিসেম্বরকে ধরা হয়। তো এই 3 ডিসেম্বর মিত্রবাহিনী গঠিত হয়, এবং এই মিত্রবাহিনী কমান্ডার ছিল জগজিৎ সিং আরোরা, এবং
পরবর্তীতে মিত্র বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ শুরু করে এবং পরবর্তীতে এই যে পাকিস্তানি বাহিনী কোণঠাসা হয়ে পড়ে এবং 16ই ডিসেম্বর, যেটা কিনা আমাদের বিজয় দিবস, মনে রাখবেন 16ই ডিসেম্বর কিন্তু বিজয় দিবস আর 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস। তো এই বিজয় দিবসে 16ই ডিসেম্বর বিজয় দিবসে পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং এই আত্মসমর্পণ করা হয় রেসকোর্স ময়দানে, সেই 7ই মার্চের রেসকোর্স ময়দান, যা বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। এগুলো লাগবে না, এটা শুধু লাগবে যে বাংলাদেশের পক্ষে অর্থাৎ মুক্তিবাহিনীর পক্ষে কে এই যে আত্মসমর্পণ দিনের স্বাক্ষর করে, সেটা হচ্ছে ক্যাপ্টেন এ কে খন্দকার। মনে রাখবেন, ক্যাপ্টেন এ কে খন্দকার মুক্তিবাহিনীর পক্ষে স্বাক্ষর করে। স্বীকৃতি প্রদান, স্বীকৃতি হচ্ছে, এটা নিয়ে কন্ট্রোভার্সি, অনেকে বলবেন অনেক কন্ট্রোভার্সি আছে, বাট স্বীকৃতি প্রদান হচ্ছে প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে ভুটান। মনে রাখবেন, এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি নেই। কারণ আপনি যদি অনেকে বলবে প্রথম স্বীকৃতি দেওয়া হচ্ছে ভারত, না, কারণ এটা হচ্ছে একেবারে সার্টিফাইড। সেটা আমাদের যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখেন, সেখানেও এটা বলা হয়েছে যে ভুটান আমাদেরকে প্রথম দিয়েছে। এমনকি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যখন ভুটানের সফর করছিল, সেখানে তিনি ডাইরেক্ট বলছে যে ভুটানই আমাদেরকে প্রথম দিয়েছিল। তো অনেক বই দেখবেন এটা ভারত দেওয়া আছে, বাট এটা অথেন্টিক না। তারা কোনো ধরনের দলিল দেখাতে পারে না যে ভারত প্রথম দিছে। হ্যাঁ, দুজনেই 6 ডিসেম্বর দিছে, এটা দিতে পারে, দুজনেই 6 ডিসেম্বর দিছে, বাট আগে দিছে অর্থাৎ সকাল বেলা দিছে হচ্ছে ভুটান, তারপরে বিকাল বেলা দিছে হচ্ছে ভারত। ঠিক আছে স্যার, একটা পত্রিকার টুইট পড়ছিলাম, মানে হয়তো প্রথম আলো কিংবা জাগো নিউজের, যে ভারতের প্রেসিডেন্ট নাকি টুইট করে বলছে যে তারা পরে দিছে ভারতের। পরে দিছে, হ্যাঁ পরে দিলে তো পরে দিলে কোনো ইয়া নেই আর কি। বাট অনেক জায়গায় অনেক বইয়ে লেখা থাকে যে সেটা আগে দিয়েছে ভারত, বাট এটা অথেন্টিক না, কোনো ধরনের ইয়া নাই আর কি। তো এই এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে সেটা হলো চরমপত্র পাঠ করেন, মানে এটা আলাদা বিষয়, মুক্তিযুদ্ধের বিষয় আর কি। চরমপত্র পাঠ করেন কি? এটা হচ্ছে এম.আর. আখতার মুকুল। এটা একটু মনে রাখবেন। চরমপত্র বলতে এই যে সে সময় যে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, যেটা নাম আপনারা জানেন, যে সে সময় কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে একটা বেতার কেন্দ্র ছিল আর কি। সেখানে চরমপত্র পাঠ করা হতো। সেই চরমপত্র পাঠ করতে হচ্ছে এম.আর. আখতার মুকুল। এই আর মুক্তিযুদ্ধের বিষয়ক প্রশ্ন ওইভাবে আসে না, মুক্তিযুদ্ধ বিষয়ক ওইভাবে কোনো প্রশ্ন আসে না, বাট এইগুলো হচ্ছে মূলত মেইন ছিল আমাদের মুক্তিযুদ্ধ আর কি। সেই 1971 সালের 25শে মার্চ থেকে শুরু করে 1971 সালের 16ই ডিসেম্বর। এর ফলে তার আগে একটু আমরা দেখলাম যে বঙ্গবন্ধুকে তখনও মুক্তি দেওয়া হয়নি। বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হলো 1972 সালের 8ই জানুয়ারি। এই যে বঙ্গবন্ধুকে 1971 সালে 26শে মার্চ, সেই সময় তাকে যে গ্রেপ্তার করা হলো, পরবর্তী তাকে মুক্তি দিচ্ছে 1972 সালে 8ই জানুয়ারি এবং তিনি দেশে আসেন। তিনি সেই সময় পাকিস্তান কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পাকিস্তান থেকে চলে যান লন্ডনে। লন্ডন থেকে তিনি 1972 সালের 10ই জানুয়ারি বাংলাদেশে আসেন। ঠিক আছে, এখানে আর ওইভাবে কোনো আসে না। আরেকটা হচ্ছে যে এই যে বঙ্গবন্ধু যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, মনে রাখবেন স্বাধীনতার ইস্তেহার পাঠ করা হয়েছিল 1971 সালের 3 মার্চ, কিন্তু স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল 1971 সালের 26শে মার্চ, যেটা দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর। প্রশ্ন আসছে যে কিসের মাধ্যমে পাঠানো হয়েছিল বা কিসের মাধ্যমে? একটা হচ্ছে ওয়্যারলেস যোগে। ওয়্যারলেস হচ্ছে এক ধরনের একটা মাধ্যম, মূলত আগেকার বলতে গেলে এই মোবাইল, বর্তমান যে মোবাইল বা টেলিফোন মোবাইল আর কি, ঠিক সেরকম একটা ছিল আর কি সেই সময় ওয়্যারলেস, অর্থাৎ তারবিহীন। আমরা যেমন মোবাইলে কথা বলি সেটাকে তার লাগে, তার লাগে না, তো ঠিক এরকম ওয়্যারলেস ছিল। সেগুলো ওয়্যারলেস যোগে বা ওয়্যারলেসের মাধ্যমে তিনি এই স্বাধীনতা ঘোষণাপত্রটা ওই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কালুরঘাটে, চট্টগ্রামের কালুরঘাটে, সেখানে তিনি পাঠান। প্রশ্ন আসছে যে কিসের যোগে বা কোন মাধ্যমে তিনি এই স্বাধীনতা ঘোষণাপত্রটা পাঠ করেন। ঠিক আছে, এই আর ওইভাবে কোনো প্রশ্ন আসে না মুক্তিযুদ্ধ থেকে এবং ভাষা আন্দোলন আমরা পড়ছি। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের হচ্ছে বাংলাদেশ পার্টটা। ঠিক আছে, তো আমরা এখন বাংলাদেশ পার্টের সাথে একটু আন্তর্জাতিক পার্ট পড়বো। আমাদের আন্তর্জাতিক পার্টটা পড়তে হবে। সো এই ছিল মোটামুটি আমাদের বাংলাদেশ পার্ট। তো আমি আন্তর্জাতিক পার্ট যাওয়ার আগে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কারো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। স্যার, যে বলেন স্যার অপারেশন মুক্তি ফোর্সটা কি স্যার? অপারেশন মুক্তি ফৌজ? জি স্যার।
অপারেশন মুক্তিপোষ বলতে আসলে কোন ধরনের অপারেশন বোঝায় না, এটা হচ্ছে মূলত এই যে আমরা যে 26শে মার্চ, সরি 25শে মার্চ কাল রাত্রে যখন পাকিস্তানের হানাদার বাহিনী আমাদের উপর চেপে বসলো বা আমাদের অতর্কিত আক্রমণ করে বসলো, এর প্রেক্ষিতে আমরা 26শে মার্চ কি করলাম, আমরা প্রতিরোধ গড়ে তুললাম। ও হ্যাঁ, আচ্ছা, আরেকটা প্রশ্ন যেহেতু কথা বললাম, প্রথম প্রতিরোধ গড়ে তুলে হচ্ছে গাজীপুর। একটা প্রশ্ন আসে যে প্রথম প্রতিরোধ গড়ে উঠে কোন জেলায়, সেটা গাজীপুর। কিন্তু যদি বলা হয় কোথায় গড়ে উঠে, তাহলে সেটা হবে হচ্ছে মূলত এই যে আমাদের যে ঢাকায় যে ঢাকায় যে পুলিশের যে শব্দটা আছে ওখানে ওখানে হচ্ছে মূলত প্রথম ইয়া হয়। আর মুক্তিপোষ এই যে আমরা যে দাঁড়ায় উঠলাম, আমাদের তাদের বিরুদ্ধে যে আক্রমণ করে বসলাম, আমরা যে তাদের বিরুদ্ধে আবার শুরু করে দিলাম, তাদের যে প্রতিহত করলাম, সেটা হচ্ছে মূলত অপারেশন মুক্তিপোষ। এই, আর কারো কি কোনো প্রশ্ন আছে? আর তেভাগা আন্দোলন সম্পর্কে যদি একটু বলতেন, এটা কিছুই বুঝি নাই। আচ্ছা, তেভাঙ্গা আন্দোলন এত বিস্তারিত পড়তে হবে না, প্রশ্ন আসছে মূলত তেভাঙ্গা আন্দোলন কবে হয়, সরি কে নেতৃত্ব দিছিল, সেটা হচ্ছে ইলা মিত্র। তেভাঙ্গা আন্দোলন হচ্ছে মূলত এই যে যারা উত্তরবঙ্গের উত্তর পূর্ববঙ্গের প্রায় 19টা জেলা, এই যে বর্তমান রাজশাহী, পাবনা, এই যে মানে ওই অঞ্চলটা নিয়ে আর কি, বিশেষ করে ওই অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন হয়। সেটা নেতৃত্ব দিয়েছিল এই নারী, এই ইলা মিত্র নামক একজন নেত্রী, তিনি নেতৃত্ব দিয়েছিল। এটার মতো ব্রিটিশদের বিরুদ্ধেই একটা আন্দোলন আর কি, যেটা কিনা মূলত এখানে গড়ে উঠছিল 1943 সালের দিকে, 43-42 সালের দিকে আর কি। প্রশ্ন আসে যে মূলত কে নেতৃত্ব দিয়েছিল, কোন নেত্রী ছিল, বা ইলা মিত্র কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল। তিনি ছিল তেভাগা আন্দোলনের সাথে যুক্ত আর কি। এর বাইরে কোনো প্রশ্ন আসে না বলে আর কি, মানে খুব বেশি পড়ায়নি আর কি। এই, আর কারো কি স্যার, স্যার আমাদের আরেকটা টপিক ছিল আজকে, যে চলচ্চিত্র এবং মুক্তিযুদ্ধের চলচ্চিত্র এবং আরেকটা কি জানি। জি হ্যাঁ, মুক্তিযুদ্ধ চলচ্চিত্র ছিল, এটা আজকে আমি পড়াবো না, এর পরের দিনে একটু তার সাথে একটু আমি অ্যাড করে দেবো আর কি। সো চিন্তা করেন না, বাট এটা আমি কভার করবো। এখানে ছিল হচ্ছে মূলত বিভিন্ন ধরনের উপন্যাস, বই, সেটা ছিল আর কি। এটা এতগুলো কিছু পড়া লাগে না, কিছু কিছু পড়া লাগে, সেটা আমি এরপরে লেকচারের সাথে এটা আমি ইয়া করে পড়াবো, সো চিন্তা করেন না। আর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের আন্তর্জাতিক পার্টের আমরা একটু পড়বো, বেশি সময় লাগবে না, আন্তর্জাতিক পার্ট আমরা খুব দ্রুতই শেষ করে দেব। হ্যাঁ, এই আন্তর্জাতিক পার্টের ক্ষেত্রে গতদিন একজন বলছিল ভাইয়া উপদ্বীপ পড়াবেন না, ইয়া পড়াবেন না। তো দেখেন, উপদ্বীপ উপদ্বীপের আমি সেদিন পড়াইনি, বাট আজকে যেহেতু বলছিলাম আমি পড়াইছি। সেটা হচ্ছে উপদ্বীপ কি। আমরা দ্বীপ পড়লাম, দ্বীপ মানে কি, তার চারপাশেই পানি থাকবে, মাঝখানে একটা ভূখণ্ড, সেই ভূখণ্ডের চারপাশেই পানি থাকবে। উপদ্বীপ হচ্ছে মূলত চারপাশে থাকবে না, 3 পাশে থাকবে। এই যে দেখেন একটা সবুজ অংশ দিয়ে একটা উপদ্বীপ আছে, দেখেন তার মূলত 3 দিকে পানি, তাই না? এই 3 দিকে যখন পানি থাকবে সেটা হচ্ছে মূলত উপদ্বীপ বলে। অর্থাৎ একদিক তার ব্লক থাকবে, একদিক তার ভূখণ্ডই থাকবে, কিন্তু বাকি 3 দিক তার পানি থাকবে। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে এই যে উপদ্বীপ। উপদ্বীপের ইংলিশ হচ্ছে পেনিনসুলা। সো পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে, বৃহত্তম উপদ্বীপ হচ্ছে আরব উপদ্বীপ। যে আরব উপদ্বীপ কি আছে, সৌদি আরব আছে, ইয়েমেন আছে, ওমান আছে, কাতার আছে, কুয়েত আছে, এই দেশগুলো আছে মূলত এই আরব উপদ্বীপে, ঠিক আছে? যে সবচেয়ে বড় উপদ্বীপ। আর 2টা উপদ্বীপ পড়তে হবে। প্রশ্ন আসছে যে কোরিয়া উপদ্বীপ কোথায়? এই যে আমরা যেখানে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আপনাদের সবার প্রিয় কিম জং উন, তো সেই কিম জং উন এর এলাকা যেটা উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, এই কিম জং একটা উত্তর কোরিয়া আর দক্ষিণ কোরিয়া, যেটা দুটো আলাদা দেশ, তো ওটাও কিন্তু একটা উপদ্বীপ। এটা মানে পুরোটাকে বলা হয় কোরিয়া উপদ্বীপ, যেটা এখানে এশিয়ায় অবস্থিত। এবং আরেকটা উপদ্বীপ পড়তে হবে, যে সিনাই উপদ্বীপ। সিনাই উপদ্বীপ হচ্ছে মিশরে, মনে রাখবেন সিনাই উপদ্বীপ মিশরে। এখন যেহেতু সিনাই উপদ্বীপ নিয়ে একটা কথা চলে আসলো, বলি এই সিনাই উপদ্বীপ কিন্তু ইসরায়েলের সাথে আমরা যুদ্ধ পড়বো যখন, তখন এই জিনিসটা আরো ব্যাখ্যা করবো আর কি। বলে রাখি যে এই সিনাই উপদ্বীপ কিন্তু ইসরায়েলিরা দখল করে নিয়েছিল। তো এই উপদ্বীপ একটা বললে হবে যে সবচেয়ে বড় উপদ্বীপ কি, সেটা হচ্ছে আরব উপদ্বীপ। কোরিয়া উপদ্বীপ কোথায়, এশিয়ায়, এবং সিনাই উপদ্বীপ কোথায়, সেটা হচ্ছে মিশরে। বিখ্যাত খাল, বিখ্যাত খালের মধ্যে দেখেন পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম খাল হচ্ছে সুয়েজ খাল। যে সুয়েজ খাল কিনা 1956 সালে মিশর জাতীয়করণ করে নেয়।
প্রশ্ন আসে যে মিশর সুয়েজ খাল জাতীয়করণ করে কবে, সেটা হচ্ছে 1956 সাল, এবং এটা হচ্ছে মিশরে, এবং পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম খাল হচ্ছে এই সুয়েজ খাল। আরেকটা প্রশ্ন আসছে পৃথিবীর প্রশস্ততম ও গভীরতম খাল কোনটি? বিশ্বের প্রশস্ততম ও গভীরতম খাল হচ্ছে পানামা খাল। পানামা খাল, যেই পানামা হচ্ছে, এই পানামা খালকে বলা হয় আবার প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। এই দুইটা খাল পড়লে এনাফ, আর কিছু লাগবে না। এক হচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম খাল কি, সুয়েজ খাল, এবং এই সুয়েজ খাল মিশর জাতীয়করণ কবে করে, সেটা 1956 সালে। আর পৃথিবীর সবচেয়ে প্রশস্ততম খাল হচ্ছে বা গভীরতম খাল হচ্ছে পানামা খাল, যেটা কে বলা হয় প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার। ঠিক আছে, খালে গেল। এরপর আমরা পড়বো বিপ্লব। আজকে বিপ্লব টপিক ছিল, তো বিপ্লব আজকে পড়তে হবে। অর্থাৎ বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন বিপ্লব হয়েছে, বাট বিপ্লব থেকে আগে প্রায় প্রশ্ন আসতো, এখনো আসে, লাস্ট 2 বছর আগেও আসছিল, বাট এই বছর একটু বিপ্লবটা বেশি ইম্পর্টেন্ট না, বাট তবু একটু আপনার পড়ে, কারণ চলে আসতে পারে বিপ্লব থেকে। প্রথমে যে বিপ্লব করতে হবে সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব অর্থাৎ ফরাসি মানে কি, ফ্রান্সে এই বিপ্লবটা হয়। এই ফ্রান্সের বিপ্লবটা হয় 14 জুলাই 1789 সালে। কিসের মাধ্যমে? বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে। এখন দেখেন এই ইতিহাসটা একটু বলি, সেটা হলো পুরো স্লাইডটাই দিই তারপর বলি। দেখেন ইতিহাসটা আমি যদি আরো বলি, সেটা হলো সেই সময় একটা রাজা ছিল, রাজা সরস লুই। রাজা সরস লুই, এই সরস লুই ছিল ফ্রান্সের সেই সময় রাজা, ফরাসি রাজা। সেই রাজা কি হলো, সেই রাজা ছিল খুবই খারাপ। তিনি শোষণ করতো জনগণকে, জনগণকে যে খেতে পারতো না সেটাও দেখতে পারতো না। এবং এই রাজা সরস লুইয়ের এক রানী ছিল, সে রানী আচ্ছা, এই যে 1789 সেই সময় কি একটা আন্দোলন হয়েছিল, কি ছিল? কেক বিদ্রোহ বা কেক আন্দোলন। কেক কেক আমরা যে কেক খাই না, সেই কেক আন্দোলন। মূলত তারা হচ্ছে মূলত কেক প্রচুর খায়, আমরা যেটা পিঠা বলি, বা আমরা মানে কেক, আমরাও তো কেকও বলি, আর কি। সে সময় তারা মূলত কেক বেশি খায় আর কি। সো কেক বা ব্রেড যেটা বলে না কেন, ওরা ব্রেডকে কেকই বলে। ওই কেকের জন্য আন্দোলন হয়েছিল। কারণ কি, তারা এই যে মানে তাদের হচ্ছে মানে মেইন খাবার ব্রেড ছিল আর কি। তো ওই একটা সাধারণ রুটিও তারা পাইতো না, রুটি বা ব্রেড যেটা বলে না কেন, এই রুটিও তারা পাইতো না এই সাধারণ জনগণ। এই সময় রাজা রাজা সরস লুই তার স্ত্রী তারা বললো, এরা কেমন মানুষ যে তারা হচ্ছে মূলত রুটির জন্য আন্দোলন করতেছে বা কেকের জন্য আন্দোলন করতেছে। তারা উপহাস করতো, তারা যে আসলে তাদের কোনো কাজকর্ম ছিল না, তাদের শোষণ করতো, জোর করে সব টাকা পয়সা নিয়ে নিত। এগুলা কোনো মানে আমার মতো এগুলো হ্যাঁ করতে পারি আমরা। তো এই কারণে কি জনগণ একটু খেপে উঠলো, এবং এই রাজা সরাসরির বিরুদ্ধে যারাই কথা বলতো তাদেরকে রাজা সরাসরি কি করতো, এই বাস্তিল দুর্গ নামক একটা কারাগার ছিল, বাস্তিল দুর্গ নামক একটা কারাগার ছিল, সেই কারাগারে তাদেরকে আটক করে রাখা হতো। এভাবে যখন আস্তে আস্তে জনগণের মাঝে প্রচুর ক্ষোভ উঠলো, এবং সেই ক্ষোভকে আরো উদ্বুদ্ধ করলো হচ্ছে রুশো, মন্টেস্কু, ভলতেয়ার নামক বিভিন্ন চিন্তাবিদ, লেখক। তারা বললো যে তোমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, তোমরা এই রাজার বিরুদ্ধে আন্দোলন করো। এই রুশোরা, মন্টেস্কু, ভলতেয়ারা এই ধরনের তারা উদ্বুদ্ধ করছিল জনগণকে। এবং পরবর্তীতে কি ছিল, 14 জুলাই 1789 সালে এই যে বিক্ষুব্ধ জনগণ তারা বাস্তিল দুর্গ, ওই যে বাস্তিল দুর্গ নামক একটা কারাগার যেখানে বন্দি করে রাখছিল সবাইকে, সেটা ভেঙে ফেললো। এবং পরবর্তীতে কি হলো, পরবর্তীতে রাজা সরস লুইকে ক্ষমতা থেকে নামায় ফেললো। ঠিক আছে, এবং এই যে ফরাসি বিপ্লবটা হলো, এই যে জনগণরা বিপ্লব করলো, এই বিপ্লবের স্লোগান ছিল সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। এটা কিন্তু মনে রাখবেন, এটা অনেক জায়গায় উল্টা করে দেয়, অনেক সময় দেয় সাম্য, ভ্রাতৃত্ব, স্বাধীনতা, বাট এটা হচ্ছে মানে অপশন যখন দিবে তখন এরকম উল্টা উল্টা করে দিবে। বাট মেইন যেটা হচ্ছে কি, সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। অনেক সময় ইংরেজিটাও আসে, তো ইংরেজিটা একটু মনে রাখতে হবে যে ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি। ঠিক আছে, তো এটা ছিল স্লোগান। সবাই এটা বলতো যে আমাদের সাম্য দরকার, আমাদের স্বাধীনতা দরকার, আমরা ভ্রাতৃত্ব চাই। এই ছিল মোটামুটি ফরাসি বিপ্লবের মেইন কাহিনী। এই কারণে যেহেতু 14 জুলাই 1789 সালে ফরাসি বিপ্লব হয়, এই জন্য 14 জুলাইকে বলা হয় ফ্রান্সের জাতীয় দিবস, মনে রাখবেন। ঠিক আছে, ফরাসি বিপ্লব নিয়ে আর ওইভাবে কোনো ধরনের তথ্য লাগে না আর কি। এই ছিল যে এটা কবে হয়, কোন দুর্গ পতনের মাধ্যমে জিনিসটা হয়,
এবং কাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং স্লোগান কি এবং কে কে উদ্বুদ্ধ করছিল ফরাসি জনগণকে। এরপরে আসবে রুশ বিপ্লব অর্থাৎ রাশিয়া। রাশিয়ায় বিপ্লব হয়েছিল। এই রুশ বিপ্লবকে আবার অনেক নামে পরিচিত, বেশ কয়েকটা নাম আছে। কি কি আছে? দেখেন, এক হচ্ছে একে বলা হয় বলশেভিক বিপ্লব। বলশেভিক বিপ্লব কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে রুশ বিপ্লবটা অর্থাৎ রাশিয়া যে বিপ্লবটা করছে, এই যে রুশ বিপ্লব, এই বিপ্লবটা ঘটাইছিল বলশেভিক নামক একটা পার্টি, একটা দল, রাজনৈতিক দল। এই জন্য একে বলা হয় বলশেভিক বিপ্লব। আবার এই বিপ্লবকে বলা হয় 10 দিনের বিপ্লব, কেননা এই বিপ্লবটা 10 দিন ধরে স্থায়ী ছিল। 10 দিন ধরে স্থায়ী ছিল বলে একে বলা হয় 10 দিনের বিপ্লব। আবার এই বিপ্লবকে বলা হয় অক্টোবর বিপ্লব, কারণ কি এই বিপ্লবটা অক্টোবর মাসে সংঘটিত হয়েছিল, অক্টোবর মাসে। আবার এই বিপ্লবকে বলা হয় সমাজতান্ত্রিক বিপ্লব, কারণ এর মাধ্যমে সমাজতন্ত্র ব্যবস্থা শুরু হয় রাশিয়ায়। তা দেখেন, এক বিপ্লবের কত নাম? একটা হচ্ছে বলশেভিক, 10 দিনের বিপ্লব, অক্টোবর বিপ্লব, তারপর হচ্ছে কি সমাজতান্ত্রিক বিপ্লব। এবং এই বিপ্লবটা সংঘটিত হয় 1917 সালে। মনে রাখবেন, ফরাসি বিপ্লব হয় 1789 সালে, আর রুশ বিপ্লব হয় 1917 সালে। এবং কাকে ক্ষমতাচ্যুত করা হয়? ক্ষমতাচ্যুত করা হয় জার দ্বিতীয় নিকোলাসকে। জার মানে কি? জার হচ্ছে মূলত সেই সময় যারা সম্রাট মানে রাশিয়ার যারা সম্রাট শাসন করতো ওদেরকে মূলত জার বলা হতো। উপাধি আমরা যেমন রাজা বলি, বাদশা বলি, ওরা ওদের জার বলে। জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে নামায় ফেলা হয়। এবং এই বিপ্লবটা কে ঘটায়? এই বিপ্লব ঘটায় ওই যে বললাম বলশেভিক পার্টি। এবং এই বলশেভিক পার্টির নেতা ছিল হচ্ছে, এই বলশেভিক পার্টির নেতা ছিল হচ্ছে আপনার ভ্লাদিমির ইলিচ লেনিন, বা সংক্ষেপে লেনিন বলা হয়, লেনিন। এই লেনিন সম্পর্কে একটা তথ্য দিয়ে রাখি, সেটা হলো এই লেনিনের মৃতদেহ এখনো কিন্তু সংরক্ষণ করা আছে, অর্থাৎ তাকে কবর দেওয়া হয়নি, তাকে একটা মিউজিয়ামে। প্রশ্ন আসে যে এখন পর্যন্ত এখনো কোন রাজনৈতিক নেতার মৃতদেহ সংরক্ষণ করা হয়েছে? তিনি হচ্ছে ভ্লাদিমির ইলিচ লেনিন, বা সংক্ষেপে লেনিন বলা হয়। ঠিক আছে, মনে রাখবেন যে ভ্লাদিমির ইলিচ লেনিনের মৃতদেহ এখনো সংরক্ষিত হয়ে আছে। এখন এই যে রুশ সাম্রাজ্য, সেই সময় কিন্তু রুশ সাম্রাজ্য ছিল, সেই রুশ সাম্রাজ্যের নতুন নাম হয়, যেহেতু সমাজতন্ত্র ছিল, এর নাম হচ্ছে ইউএসএসআর। ইউএসএসআর এর সম্পূর্ণ হচ্ছে রূপ হচ্ছে ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস, যাকে সংক্ষেপে বলা হয় সোভিয়েত ইউনিয়ন। যেই সোভিয়েত ইউনিয়ন কিনা 1991 সালে পতন ঘটে, অর্থাৎ এখান থেকে সমাজতন্ত্র শেষ হয়ে যায় এবং এর পতন ঘটে। যেটা কিনা 1917 সালে সেই সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত ছিল, তার পতন ঘটে 1991 সালে। এবং এই সোভিয়েত ইউনিয়ন পতনের ক্ষেত্রে যে তত্ত্বের ভিত্তিতে ঘটে সেটা হচ্ছে দুইটা তত্ত্ব, একটা হচ্ছে পেরেস্ট্রোইকা আর একটা হচ্ছে গ্লাস্তনস্ত। মনে রাখবেন, এটা প্রশ্ন আসে যে কোন দুইটা তত্ত্বের ফলে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে পেরেস্ট্রোইকা আর একটা হচ্ছে গ্লাস্তনস্ত। আরেকটা প্রশ্ন আসে যে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ রাষ্ট্রপতিকে, সর্বশেষ প্রেসিডেন্ট হচ্ছে মিখাইল গর্বাচেভ। এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে কতটি রাষ্ট্র হয়? সোভিয়েত ইউনিয়ন যখন 1991 সালে ভেঙে গেল তখন 15টা রাষ্ট্র হলো, মোট 15টা রাষ্ট্র হইল। এই জন্য বলে রাখি যে সবচেয়ে বেশি সীমানা আছে, দেখেন বাংলাদেশের সাথে কয়টা দেশের সীমানা আছে? 2টা দেশের, ভারত আর মিয়ানমার। এখন প্রশ্ন আছে কোন দেশ সবচেয়ে বেশি সীমানা আছে, কোন দেশে সর্বাধিক সীমানা দেশ কোনটি? সেটা হচ্ছে একটা কিন্তু রাশিয়া। কারণ এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় কি একটা 15টা রাজ্য হইলো, 15টা দেশ হইলো। এই 15টা দেশের মধ্যে সবচেয়ে বড় দেশ কি? রাশিয়া, যেটা কিনা পৃথিবীরও সবচেয়ে বড় দেশ। এই 15টা দেশের মধ্যে এই রাশিয়ার সাথে কিন্তু বাকি যে 14টা দেশের সবারই কিন্তু সীমান্ত তারা শেয়ার করছে। এই রাশিয়ার সাথে যেমন 14টা দেশের সীমানা আছে, ঠিক তেমন চীনের সাথেও কিন্তু 14টা দেশের সীমানা আছে। এটা মনে রাখবেন, রাশিয়ার সাথে যেমন 14টা দেশের সীমানা আছে, চীনের সাথেও 14টা দেশের সীমানা আছে। সবচেয়ে বেশি সীমানা আছে 2টা দেশের সাথে, একটা হচ্ছে রাশিয়া আর একটা আছে চীন। এই এরপর ইরানি ইসলামী বিপ্লব। ইরানে 1979 সালে ইসলামী বিপ্লব হয়। ইসলামী বিপ্লব হয়, সেটা হয় 1979 সালে। কার নেতৃত্বে? আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি। মনে রাখবেন, আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনির নেতৃত্বে
ইরানে ইসলামী বিপ্লব হয়। যেহেতু ইসলামী বিপ্লবটার কথাটা চলে আসলো, তাহলে একটু এক্সট্রা তথ্য দিয়ে রাখি যেটা ইম্পর্টেন্ট প্রচুর। সেটা হলো, একটু লিখে রাখতে পারেন যে পৃথিবীতে ইসলামী প্রজাতন্ত্রের দেশ কয়টি? পৃথিবীতে ইসলামী প্রজাতন্ত্রের দেশ কয়টি? এখন বলে রাখি, ইসলামী প্রজাতন্ত্র বলতে বোঝায় যে ওই দেশের সংবিধানে বলা আছে যে এখানকার সব শাসন ব্যবস্থা চলবে ইসলামী অনুযায়ী। অর্থাৎ ওই দেশের নাম আপনি যদি দেখেন যে ইরানের নাম হচ্ছে ইসলামিক রিপাবলিক অফ ইরান, ওই দেশের নামও কিন্তু ইসলাম শব্দটা আছে। ঠিক এরকম মোট কয়টা দেশের নামে এরকম ইসলাম আছে? এরকম এই জন্য বলা হয় ইসলামী প্রজাতন্ত্রের দেশ হচ্ছে 4টা। এখন বলতে পারেন 4টা কি কি? 4টা হচ্ছে, প্রথম হচ্ছে ইরান, তারপর হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, আর এটা হচ্ছে মৌরিতানিয়া। মনে রাখবেন, মৌরিতানিয়া। তো 4টা দেশ হচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের দেশ। এখন বলবেন সৌদি আরব তো নেই। বলে রাখি যে সৌদি আরবের কোনো সংবিধানই তো নেই। সৌদি আরব তো অনেক মানে মুসলিমদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা দেশ আর কি। বাট যা বলে রাখি যে সৌদি আরবের কোনো দেশ নেই। এই কারণে সৌদি আরবে তো যদি না থাকে তাহলে তোর নামের সাথে কোনোভাবে কোনো ইয়া যায় না আর কি। তো ইসলামী প্রজাতন্ত্রের দেশ 4টা, একটা হচ্ছে ইরান, পাকিস্তান, আফগানিস্তান আর মৌরিতানিয়া। মনে রাখবেন মৌরিতানিয়া। এই এটা মানে রিলেট করে বললাম যেহেতু ইসলামী বিপ্লবের কথা আসলো আর কি। আপনাদেরকে আরেকটা বিপ্লব করতে হবে, যে চীনের সমাজতান্ত্রিক বিপ্লব। চীনের সমাজতান্ত্রিক বিপ্লব হচ্ছে 1949 সালে হয়। সালটা ইম্পর্টেন্ট। কার নেতৃত্বে? মাও জেতাং। ওদের ভাষা এইভাবে বলে, বাট আমরা বলি মাও সেতুং বা মাও জেতাং। এই মাও জেতাং হচ্ছে বা মাও সেতুং 1949 সালে চীনে কি সমাজতন্ত্র আনে। কাকে ক্ষমতাচ্যুত করে? কুওমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেককে ক্ষমতাচ্যুত করে। এখন দেখেন চীনের ক্ষেত্রে, চীনে সবার আগে কি চলতো সেই সময়? সেখানে চীনা সাম্রাজ্য ছিল। দেখেন 1911 সালের আগ পর্যন্ত সেখানে চীনা রাজবংশ ছিল। 1911 সাল আগ পর্যন্ত। 1911 সালে কি হয়? সান ইয়াতসেন নামক একজন ব্যক্তি, চীনা ব্যক্তি, সে কি আধুনিক চীনের প্রতিষ্ঠা করে, অর্থাৎ রাজবংশকে হটাই দেয়। কত সালে আধুনিক চীনের প্রতিষ্ঠাতা হয়? 1911 সালে। কে করেন? সান ইয়াতসেন। এই 1911 সালে কি হয় যে তিনি রাজবংশকে ক্ষমতা থেকে হটাই দেন এবং সেখানে কি আধুনিক চীনের শাসন প্রতিষ্ঠা করেন। এই সময় 1911 সাল থেকে 1948-49 সাল পর্যন্ত বিভিন্ন ধরনের নেতাগুলা শাসন করে। তার মধ্যে সর্বশেষ ছিল চিয়াং কাইশেক। সেই সময় কোনো ধরনের ব্যবস্থা ছিল যে আসলে তারা কি, তারা হচ্ছে মূলত রাজার অধীনে চলতেছে না কোন ব্যবস্থা, এরকম কোনো কিছু ছিল না, সবই বিক্ষিপ্ত ভাবে ছিল। 1949 সালে মাও জেদাং কি করলো? না, এবার এখানে সমাজতন্ত্র চলবে, অর্থাৎ সকল ক্ষমতা থাকবে হচ্ছে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে। সরকার বা রাষ্ট্র জনগণের ইচ্ছা, জনগণের হচ্ছে চাহিদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন খাবার সরবরাহ করবে, চাকরি দিবে। এই তো প্রশ্ন আসে যে আধুনিক চীনের প্রতিষ্ঠাতাকে, সেটা হচ্ছে সান ইয়াতসেন। তারপর চীনের সমাজতান্ত্রিক বিপ্লব কবে হয়? 1949 সালে। কার নেতৃত্বে? মাও জেদাং এর নেতৃত্বে। এবং চীনের রাজবংশের শাসনের অবসান ঘটে কত সালে? 1911 সালে। তার সাথে সাথে আপনাদেরকে আর কিছু কিছু বিপ্লব পড়তে হবে। এই বিপ্লবগুলা বেশ কয়েকটা বিপ্লব আছে, তারিখ সাল সহ কোথায় ঘটছে এটা প্রচুর ইম্পর্টেন্ট। সো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে তুলে দেওয়া হয়েছে। সো এগুলো একটু ভালো করে পড়বেন, ঠিক আছে? আর তার মধ্যে হচ্ছে গ্লোরিয়াস বিপ্লব, ইয়েলো ভেস্ট বিপ্লব, ছাতা বিপ্লব, এগুলো ইম্পর্টেন্ট। এখন দেখেন এখানে আছে বিভিন্ন ধরনের বিরোধপূর্ণ আলোচিত ভূমি সীমানা, অর্থাৎ কয়েকটা দেশের সাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিরোধ লাগতেছে, ওই ভূমি নিয়ে বা ওই সীমানা নিয়ে বিরোধ লাগতেছে। এখানে অনেকগুলা দেওয়া আছে, বাট এত কিছু লাগে না, এত কিছু লাগে না। এখানে অনেকগুলা দেওয়া আছে, যেই জিনিসগুলো লাগে সেগুলো আমি এখানে একটু সাইড দিচ্ছি, বা যে এই বছর যেগুলো থেকে আসতে পারে, যেগুলো আলোচিত সবচেয়ে বেশি, সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন কি আছে। ভারত চীন, ভারত চীনের সাথে গালওয়ান ভ্যালি নামক একটা কাশ্মীরের একটা জায়গা একটা আর কি, এটা নিয়ে সমস্যা হচ্ছে। অরুণাচল, সিয়াচেন হিমবাহ আর লাদাখ। সিয়াচেন হিমবাহ যেহেতু কথাটা আসছে একটু বলে রাখি, সিয়াচেন হিমবাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র।
প্রশ্ন আসে যে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্রের নাম কি, সেটা হচ্ছে সিয়াচেন হিমবাহ। মনে রাখবেন, সিয়াচেন হিমবাহ হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র। আর লাদাখ, লাদাখ যেহেতু এটাও যেহেতু চলে আসে, লাদাখ সম্পর্কে একটা তথ্য দিই। লাদাখ কিন্তু একটা মরুভূমি, কিন্তু এটা একটা শীতল মরুভূমি। এখন প্রশ্ন করতেন, ভাইয়া মরুভূমি আবার শীতল হয় কিভাবে? মরুভূমি তো গরম, বালি, ধুধু বালি, সেই রোদ, মানে কাঠফাটা রোদ। না, আপনারা যদি লাদাখের কথা তো মনে হয় আমি বলছি অলরেডি, খুব সম্ভবত যখন মরুভূমিটা পড়াইছিলাম, তাই না? তখন তো বলছি যে লাদাখ একটা মরুভূমি। এই লাদাখ নিয়েও কিন্তু এই ভারত আর চীনের সাথে তাদের মধ্যে বিরোধ আছে। তো এই কথা মনে রাখবেন যে গালওয়ান ভ্যালি, অরুণাচল, সিয়াচেন হিমবাহ আর লাদাখ। অপরদিকে ভারত আর নেপালের মধ্যে কালাপানি নদী নিয়ে বিরোধ। ভারত বলতেছে এটা কালাপানি নদী আমাদের, নেপাল বলতেছে এই কালাপানি নদী আমাদের। এই আরেকটা হচ্ছে আর্মেনিয়া আর আজারবাইজান, যেটা রিসেন্টলি ঘটে যাচ্ছে, এটাও বাকি সবগুলো রিসেন্টলি। এই আর্মেনিয়া আজারবাইজান কি নাগানা কারাবাখ নামে একটা গিরিপথ আছে। নাগানা কারাবাখ নামক একটা গিরিপথ। সেই গিরিপথে এই একটা মানে উপত্যকা বা পাহাড়ে একটা উপত্যকা, সেই উপত্যকা নিয়ে আর্মেনিয়া আর আজারবাইজানের মধ্যে বিরোধ চলছে। যদিও আজারবাইজান কি করছে, আজারবাইজান এই নাগানা কারাবাখটা পুরোটাই নিজেদের দখল করে নিয়েছে। এটা হচ্ছে মূলত আজারবাইজানের ভিতরে একটা, ভিতরে কিন্তু একেবারে ভিতরে একটা হচ্ছে উপত্যকা নাগানা কারাবাখ। এই নাগানা কারাবাখ এইটা হচ্ছে মূলত আর্মেনিয়া এতদিন তার নিজের দখলে রাখছিল, কিন্তু পরবর্তীতে এই বছর আজারবাইজান এই নাগানা কারাবাখ তার নিজে দখল করে নেয়। এবং চীন আর নেপাল হচ্ছে কোদারি। আপনারা এগুলো একটু দেখবেন এগুলা, বাট এই যে লিস্টটা, এই লিস্টটা বেশ মুখস্থ করবেন একেবারে। আর এগুলো হচ্ছে দেখবেন একটু। এখানে পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, গভীরতম, দীর্ঘতম দেওয়া আছে। এগুলো অলরেডি আমরা পড়ি, এগুলা যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা অলরেডি পড়ি। যেমন দেখেন দীর্ঘতম প্রণালী, আমরা যখন প্রণালী যখন পড়ছিলাম তখন পড়ছিলাম এই তাতার প্রণালী হচ্ছে সবচেয়ে বৃহত্তম দীর্ঘতম প্রণালী, এটা পড়ছিলাম। যেগুলো লাগে সেগুলো অলরেডি পড়া হয়ে যায়, বাট আপনারা একটু তাও দেখে নেবেন। যেমন এই যে গভীরতম খাল হচ্ছে দেখেন পানামা খাল, তারপর সবচেয়ে গভীরতম খাল হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাদ, এটা আমরা পড়ছি। ঠিক এরকম আমরা অনেক কিছু পড়ছি আর কি, বাট আপনারা একটু দেখে নেবেন। বাট এখান থেকে এত প্রশ্ন আসে না, বাট যেগুলো থেকে প্রশ্ন আসে এগুলো তো এইভাবে আসে না, বললাম না, দেখা দিলাম। তো এগুলো একটু দেখে নেবেন, চোখ বোঝা নেবেন, বাট এখান থেকে লিটারালি খুব বেশি প্রশ্ন আসে না। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের আন্তর্জাতিক পাঠের লেকচার। তো আপনারা আজকের লেকচারের উপর যে কোনো প্রশ্ন করতে পারেন এখন, ঠিক আছে? কারো যদি কোনো প্রশ্নের জন্য আপনাদের খুলে দেওয়া হলো থেকে, তো প্রশ্ন করেন। হ্যালো ভাইয়া। কি বলেন? ভাইয়া, যদি রাশিয়ার প্রেসিডেন্টকে ভ্লাদিমির বলা হয়, এই কারণে কি ভ্লাদিমির পুতিন বলা হয় নাকি? না না না, রাশিয়ার প্রেসিডেন্ট তো আচ্ছা, যখন 1917 সালে রুশ বিপ্লব হলো, রুশ বিপ্লব 1917 সালে হয়েছে না, সেই রুশ বিপ্লব 1917 সালের আগ পর্যন্ত সেখানে রুশ সাম্রাজ্য, অর্থাৎ সেখানে সম্রাটরা শাসন করত, ঠিক আছে? সেই সম্রাটদের মতো উপাধি ছিল জার। আমরা যেমন আমরা এখানে কি বলি, আমরা এখানে রাজা বলতাম না, বাদশাহ বলতাম না, বা সম্রাট বলতাম না, ওরা এরকম বলতো জার, ওদের ভাষায় জার। আর ভ্লাদিমির পুতিন, ওর নামই হচ্ছে ভ্লাদিমির পুতিন, ঠিক আছে? ওর কোনো, হ্যাঁ, ভ্লাদিমির ইলিচ লেনিন, ইনিও একজন, ওর নামের সাথে প্রথমে ভ্লাদিমির আছে। ঠিক এরকম মানে আমাদের দেশে কি অনেকে নামে দেখি নাম প্রথমে মোহাম্মদ, তাই বলে কি আমাদের মানে মুসলমান হলে কি নাম কি মোহাম্মদ থাকতে হবে? না, ঠিক এরকম আর কি, মানে নাম এসেছে এরকম, ওদের এরকম শব্দটা বেশি আছে। ভ্লাদিমির, যেমন আমরা যেমন মোহাম্মদ শর্ট নামে প্রথমে আমরা মোহাম্মদ শব্দটা দেখা যায় আমাদের দেশে আর কি, ঠিক ওরকম ওখানেও আর কি ভ্লাদিমির শব্দটা দেখা যায় আর কি। হ্যাঁ, তবে বলে রাখি যে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। এই আর রুশ বিপ্লবটা সংগঠিত হয়েছিল ভ্লাদিমির ইলিচ লেনিন, বা সংক্ষেপে লেনিন বলা হয় তার নেতৃত্বে। এরপরে কেউ যদি প্রশ্ন করতে চায় করেন। স্যার, এইবার তো এই বছরে যে সিদ্ধান্ত হচ্ছে যে গুচ্ছ পরীক্ষা নেওয়া হবে 19টি বিশ্ববিদ্যালয়, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় বলতেছে যে পাঠ্যভিত্তিক। এখন পাঠ্যভিত্তিক হলে তো মনে করেন আন্তর্জাতিক টপিকে আমাদের এইগুলা নাই। সেই ক্ষেত্রে কি আমরা এগুলা কি মানে ইম্পর্টেন্ট নাকি? আমাদের পাঠ্য বই যেমন আমাদের তো সাধারণ জ্ঞানের পাঠ্য বই তো আলাদা বলতে কিছু ছিল না, কিন্তু ইতিহাস ছিল, তারপর আপনার পৌরনীতি ছিল, ওইগুলা কি কি বেশি জোর দিব নাকি?
আচ্ছা আচ্ছা বলি, ওখানে পাঠ্য বইয়ের কথা লেখা থাকলেও যদি আমি যদি একটু আপনাদেরকে এটার প্রশ্ন উত্তরটা একটু পরে দিচ্ছি। কারো যদি কোনো মানে সজিদা আপনার প্রশ্ন উত্তরটা পড়েছি, এটা যেহেতু টপিক রিলেটেড না, আমি শেষে দিব, এটা দিয়ে শেষ করবো। আমরা 5 মিনিটে কেউ শেষ যদি করব আশফাক ভাই, 5 মিনিট। হ্যাঁ জি ভাই, 5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। কারো যদি অন্য কোনো প্রশ্ন থাকে করতে পারেন, মানে টপিক রিলেটেড। সরজিব আহমেদ আপনি আনমিউট করছেন, বলতে পারেন যদি প্রশ্ন থাকে। আচ্ছা হাবিবা আক্তার আপনারা আনমিউট করা আছে, যদি প্রশ্ন চান করতে পারেন আপনি। আচ্ছা কেউ যদি প্রশ্ন করা না থাকে তাহলে আমি সেটা অ্যান্সার দিই, একটু ব্যাখ্যা করি, যেহেতু পরীক্ষা পদ্ধতি একটু আপনাদেরকে বলতে হবে। যে এই বছর পরীক্ষা হবে হচ্ছে 80 মার্কের, তার মধ্যে 40 মার্কস থাকবে হচ্ছে এমসিকিউ আর 40 মার্ক থাকবে হচ্ছে রিটেন পার্ট। যেহেতু আপনার বি হোক বা ডি ইউনিট হোক, আপনাদের সবারই হচ্ছে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এখন দেখেন এই যে 40 মার্ক এমসিকিউ, আগে এই পার্টটা নিয়ে কথা বলি। এই 40 মার্ক এমসিকিউর মধ্যে সবচেয়ে বেশি মানে বেশি পার্ট থাকবে হচ্ছে আন্তর্জাতিক পার্ট, সরি আন্তর্জাতিক না, সাধারণ জ্ঞান পার্ট। আর বাংলা ইংলিশটা কম করে থাকবে। এবং এই যে এমসিকিউ যে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে পুরাটাই থাকবে আমাদের যে টপিকগুলো পড়ানো হচ্ছে সেই টপিক থেকেই। পাঠ্য বইয়ের কথাটা কই থাকবে, এখন প্রশ্ন আসতে পারে। পাঠ্য বইয়ের কথাটা হচ্ছে মূলত সবচেয়ে বেশি যাবে হচ্ছে লিখিত পার্টের ক্ষেত্রে আর বাংলা ইংলিশের ক্ষেত্রে। বাংলা ইংলিশের এমসিকিউ, বাংলা ইংলিশের লিখিত, এটা পুরাটাই যাবে হচ্ছে আপনার পাঠ্য বই কেন্দ্রিক হবে, বলতে গেলে পুরাটাই 100%। কিন্তু সাধারণ জ্ঞানের পাঠ্য বইয়ের বলতে এখন যদি বলি, আপনারা যারা বি ইউনিটের আছে তারা হ্যাঁ হয়তো বা হচ্ছে আপনারা পড়ছেন, পরিণতি পড়ছেন, আমরা পরিণতিও পড়বো, ইতিহাসও। দেখেন ইতিহাস পড়তেছেন না আপনারা, ইতিহাস এতটুকুই পড়া লাগবে। ইতিহাস এতই আপনারা হয়তো বা অনেক বেশি পড়ছেন, আপনারা যখন ইন্টারমিডিয়েটে আপনার এইচএসসি লেভেলে অনেক বেশি ইতিহাস পড়ছেন, বাট এত ইতিহাস লাগবে না। যেগুলো লাগবে শুধু সেগুলোই পড়ানো হচ্ছে। সো আবার একটু আগে সজীব রায় মনে হয়, হ্যাঁ তিনি বললো যে আপনি পরিণতি পড়ছেন, হ্যাঁ পরিণতি বিষয়ে আমরা আসবো, পরিণতি নিয়েও পড়বো আমরা। পরিণতিতে কিন্তু আপনি যদি বলেন তাহলে কিন্তু সেখানে সরকার ব্যবস্থা ছিল, সংবিধান ছিল, আবার এই যে ব্রিটিশ আমলের ইতিহাস নিয়েও একটু কথা ছিল, তাই না? এগুলো তো আমরা ব্রিটিশ আমলের ইতিহাস বা পাকিস্তানের আমলের ইতিহাস একটু পড়লাম, যেগুলো লাগবে ওখান থেকে, ঠিক ওটাই কিন্তু কভার হচ্ছে। সো চিন্তা করি না যে পাঠ্য বই বলতে হচ্ছে মূলত ওই ধরনের জিনিসকে বোঝায়। পাঠ্য বই আমরা কভার করবো আর কি সাধারণ জ্ঞান, বাট মেইন যেগুলো পড়ানো হচ্ছে সেগুলোই হচ্ছে মূলত, মানে এগুলো পড়লে কিন্তু সেগুলো কভার হয়ে যাবে আপনার পাঠ্য বই পুরাটাই। ঠিক আছে, তো আশা করি সজীব ভাই আপনি অ্যান্সার পেয়েছেন। ধন্যবাদ স্যার। হ্যাঁ, তবে এটা বলে রাখি যে বাংলা ইংলিশের জন্য পাঠ্য বইয়ের প্রতি খুবই জোর দিবেন, এটা বলে রাখি। লিখিত পার্ট প্লাস হচ্ছে আপনার হচ্ছে এমসিকিউ পুরাটাই জন্য, মানে গ্রামার থেকে খুবই কম আসবে, বাট টেক্সট বুক রিলেটেড বেশি আসবে, এটা বলে রাখি বাংলা ইংলিশের জন্য। এই তো আজকে কি আর কোনো ধরনের কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ঠিক আছে, আজকের মতো বিদায় নিলাম। এর পরবর্তীতে যদি মানে পড়তে পড়তে যদি প্রশ্ন কোনো ধরনের আপনার উদ্ভব হয় তাহলে আগামী লেকচারে প্রথম দিকে আমাকে জানাবেন আর কি, যদি কোনো ধরনের সমস্যা হয় আর কি। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন।